কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। তবে শুধু কলিকাতা নয়, গোটা বাংলা আছে বাংলাতেই। আর তাই ভাবুন, মাত্র 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও অশান্তি এড়ানো যায় না। ধমকানি চমকানি ভাঙচুরের সেই একই ট্র্যাডিশন এবারও চলল। আর নৈহাটিতে যখন ভোট হচ্ছে তখন ঠিক তার পাশের ভাটপাড়াতে থানার কাছে তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুন করল দুষ্কৃতীরা। এই নিয়ে এই অনুষ্ঠানে একাধিক প্রশ্ন থাকবে। বাংলা লাগোয়া ঝাড়খণ্ডে 43টা বিধানসভা কেন্দ্রে ভোট হলো। 9 রাজ্যের 25টা কেন্দ্রে উপনির্বাচনও শান্তিতে মিটল। কিন্তু বাংলার মাত্র 6টা কেন্দ্রের ভোটে ফিরল হিংসার সেই পুরনো ছবি। চলল হুমকি সংস্কৃতি, হামলা, ভাঙচুর। তবে কি বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট মরীচিকা হয়েই থেকে যাবে? দ্বিতীয় প্রশ্ন, নৈহাটিতে যখন ভোট চলছে তখন পাশের ভাটপাড়ায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে। নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে এলাকার মানুষ। ব্যারাকপুরে আলাদা কমিশনারেট করার পরও কিভাবে বছরের পর বছর পর দাপিয়ে চলে এইসব শুট আউট? কোন অঙ্কে নিষ্ক্রিয় পুলিশ? তৃতীয় প্রশ্ন, জগদ্দল থানা থেকে দূরত্ব মেরে কেটে 126 মিটার প্রকাশ্যে ভরা বাজারের মধ্যে তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নেতার পরিবারে। তৃণমূল থেকে বিজেপি, অভিযোগ পাল্টা অভিযোগে খুনিদের নাম বলছে সবাই, জানতে পারে না শুধু পুলিশ। চতুর্থ প্রশ্ন, সিতায় ইভিএমে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকের ওপর টেপ ঘিরে বিতর্ক। টেপ তিনিই খুলেছেন, স্বীকার করছেন খোদ প্রিসাইডিং অফিসার। এমন ঘটনাই ঘটেনি বলছে নির্বাচন কমিশন। কিন্তু প্রিসাইডিং অফিসারকেও কেন অস্বীকার করতে হচ্ছে কমিশনকে? আর এইসব ঘটনার পর মানুষ কি করে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখবেন? পঞ্চম প্রশ্ন, ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার হুবহু একই কায়দায় ভোটের দিন বিজেপি এজেন্টকে হুমকি দিলেন কোচবিহারের তৃণমূল নেতা। সময় বদলায়, জেলা বদলায়, চরিত্রগুলোও বদলায়, কিন্তু এ রাজ্যের হুমকি সংস্কৃতি বদলায় না কেন? তবে শুরুতেই দেখাবো গোটা দিন ধরে চলা অশান্তির ছবিটা, বাংলার দুর্ভাগ্যের ছবিটা। রাজ্যের মাত্র 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাতেও ঘটনার ঘনঘটা। যেখানে ভোট নেই সেখানে খুন, আর যেখানে ভোট আছে সেখানে বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুর, হুমকি, শাসানি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ভোটে অশান্তির চেনা ছবিটা এবারও ভ্যানিশ হলো না। যা দেখে অনেকে বলছেন বাংলা আছে সেই বাংলাতেই। বুধবার নৈহাটি বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন চলছে তখনই পাশে ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হলো তৃণমূল নেতাকে। ভাটপাড়া পুরসভার অন্তর্গত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, 3 জন ব্যক্তি এখানে আসে এবং তারা এই ঘটনা ঘটায়। নৈহাটি বিধানসভা কেন্দ্র জুড়ে যখন কড়া নিরাপত্তা, তখন ভাটপাড়ায় দিনে দুপুরে থানার অদূরে ঘটে গেল এই খুনের ঘটনা। যেখানে ভোট ছিল সেখান থেকেও সামনে এলো অশান্তির একাধিক ঘটনা। নৈহাটিতে প্রিসাইডিং অফিসারকে শাসাতে দেখা গেছে বিজেপি প্রার্থীকে। কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো, কিন্তু বলে রাখলাম আপনাকে, কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো। এইসব নোংরামি বন্ধ করতে হবে। সিতাইয়ে একেবারে অনুব্রত মণ্ডলের কায়দায় ঘড়ি দেখিয়ে হুমকি দিতে দেখা গেছে এক তৃণমূল নেতাকে। মাদারিহাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী, ভাঙচুর করা হয় গাড়ি। হারোয়ায় কার্যত ঘাট ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় আইএসএফ প্রার্থীকে। বুধবার ভোট ছিল ঝাড়খণ্ডের 43টি বিধানসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গ বাদে উপনির্বাচন হয়েছে দেশের 9টি রাজ্যের 25টি বিধানসভা আসনে। উপনির্বাচন হয়েছে কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও। কিন্তু কোথা থেকেও সেরকম কোনো অশান্তির খবর সামনে আসেনি। অথচ মাত্র 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বাংলা সেই অশান্ত। আজকে সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, কিন্তু বাংলাতে আমরা সকাল থেকে দেখলাম কোথাও খুন, কোথাও হুমকি, কোথাও গাড়ি ভাঙচুর। বাংলার যে সংস্কৃতি ছিল ভোটের, সেটা কিন্তু বাংলাতেই আছে। অর্থাৎ এত কিছুর পরে কোনো পরিবর্তন নির্বাচনের সময় যে অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সেটা আমরা এবারেও দেখতে পেলাম না। ভোট মানে গণতান্ত্রিক অধিকার, কিন্তু বাংলায় কি ভোট মানেই অশান্তি? কবে পাল্টাবে এই ছবি? উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। ওই যে বলছিলাম না, বাংলা আছে বাংলাতেই।
আজ এদেশের বহু রাজ্যের বহু কেন্দ্রে বিধানসভা নির্বাচন ও লোকসভার উপনির্বাচন হলো। যথারীতি পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনো হিংসাত্মক ঘটনার লেশ মাত্র নেই, কিন্তু বাংলা ব্যতিক্রম। তাই 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সত্ত্বেও ভোটের ওই চিরচেনা ছবিটা বিরাজ করলো ভোট কেন্দ্র জুড়ে দিনভর। আবার বলছি, এখানেই শেষ হলো না। জগদ্দল থানা থেকে মাত্র 126 মিটার দূরে চায়ের দোকানে গুলি চালিয়ে একজন তৃণমূল নেতাকে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে, এই আজ বুধবার দিন 7 সকালে। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, শাসক দলের নেতা চায়ের দোকানে গেছিলেন, অসহায় হয়ে গুলিতে মারা গেল এবং সবথেকে দুর্ভাগ্যের, খুনিরা পায়ে হেঁটে গুলি চালিয়ে বোমা মেরে বেরিয়ে গেল, পায়ে হেঁটে। মানে ন্যূনতম তাড়াহুড়োও নয় এত বড় একটা ক্রাইম করার পর। 13 বছর তৃণমূল সরকার ক্ষমতায়, ব্যারাকপুরে আলাদা কমিশনারেট করা হয়েছে, থানার সংখ্যা পর হু হু করে বাড়ানো হয়েছে, এই জগদ্দল থানা ভেঙে নতুন ভাটপাড়া থানা হয়েছে, কিন্তু ছবিটা পাল্টাচ্ছে না। আমি বলছি, এর দায় তো প্রশাসনকে নিতে হবে। দেখুন, যে কোনো সময় কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে সে সরকারের যে দলই থাকুক না কেন, প্রশাসনের প্রাথমিক দায় প্রশাসনকে নিতেই হয়, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এক্ষেত্রে আপনি বললেন শাসক দলের নেতা, আমি বলবো একজন মানুষ তিনি খুন হয়েছেন, তিনি শাসক দলের কেউ হন না হন সেটা পরের কথা। প্রাথমিকভাবে যেটুকু খবর উঠে আসছে তাদের রাজনৈতিক ছোঁয়াটুকু যদি আমি বাদও দিই, নিশ্চিতভাবে এখানে পুলিশকে এই প্রশ্ন আপনারা করবেন, আমরা যে কেউ করবো, সেটা শাসক দল বিরোধী দল বলে নয়, যে দুষ্কৃতীরা সেখানে এলো কীভাবে বা কীভাবে তারা বেরিয়ে গেল। আমি নিশ্চিত তারা নিশ্চয়ই অ্যারেস্টও হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে যখন ব্যারাকপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় একটি ছেলে দুর্ভাগ্যজনকভাবে খুন হয়ে যান, সেই শুটাররা তারা ধরাও পড়ে, তাদের সাজাও হয়েছে। তার পেছনে যে সুবোধ সিং গ্যাং, যিনি বিহারের জেলে বসে গোটাটা চালাতেন, সাম্রাজ্য চালাতেন, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ পুলিশ কোনো কাজ করছে না, এটার সঙ্গে আমি একমত নই, কিন্তু তা সত্ত্বেও যখন এরকম কিছু ঘটনা ঘটে সেইখানে আরও বেশি টাইট সিকিউরিটির প্রয়োজনীয়তা ইত্যাদি আমি কখনো অস্বীকার করব না। বিষয় নয়, পর তথ্য পরিসংখ্যান বলছে যে শুট আউটের ঘটনা ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটু 1-6 কমছে না, উপরন্তু বাড়ছে। অথচ একটার পর একটা কমিশনারের তৈরি হওয়ার পর থানা ভেঙে দেওয়া হয়েছে যাতে পুলিশের কাজ করার সুবিধা হয়, তার তথ্য পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দেখুন, কমছে না বাড়ছে এটা আলাদা বিতর্কের বিষয়। আমি নিজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জন্মেছি, বড় হয়েছি। আমার যেটুকু অভিজ্ঞতা আমি দেখেছি, যদি একদম এই সময়কার ঘটনা বলেন, 2 বছর 3 বছর সময়কালের ঘটনা বলেন, তার গড়ে যে ধরনের অশান্তি একটা সময় আমার কলেজ লাইফে আমি অন্তত দেখেছিলাম, তার থেকে কিছুটা কম। যদিও এটা সাবজেক্টিভ ওপিনিয়ন, আপনি ডিসকার্ড করতে পারেন। কিন্তু দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল যত বড় এলাকা, সেখানে 2-3টি কিছু জায়গা রয়েছে যেটা যে কোনো প্রশাসন, সরকারে যেই থাকুক, তাদের জন্য একটা অ্যাকিলিস হিল হয়ে থাকে। ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, নৈহাটির সামান্য অংশ, এরকম একটি জায়গা। আরেকটি জায়গা টিটাগড় অঞ্চল, আরেকটি জায়গা অনেকে বলতে পারেন কামারহাটিতে এক সময় যে পরিমাণ গণ্ডগোল হতো এখন সেরকম হয় না। এই গোটাটার মধ্যে কোর পুলিশিংয়ের নিশ্চিতভাবে ভূমিকা আছে, পলিটিক্যাল পার্টি তাদের রোল নিশ্চিতভাবে আছে, কিন্তু তার চেয়ে বেশি। একটা উদাহরণ দাও যে, আবার বলছি, শাসক দলের বিরোধী দলের হলেও সমান গুরুত্বপূর্ণ, কোনো দলের না হলেও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এই জন্য শাসক দলের বলছি যে যারা শাসন ক্ষমতায় তাদের প্রভাব প্রতিপত্তি খুব স্বাভাবিকভাবেই বেশি থাকে। তো তাকে প্রকাশ্যে চায়ের দোকানে গুলি করে হেঁটে চলে যাচ্ছে, এরকম ইদানিংকালে আর উদাহরণ দাও। তুমি বলছো বাড়ছে কমছে, আমি বলছি পরের ব্যাপার, কিন্তু এ তো নজিরবিহীন। মানে দেখুন, খারাপ কোনো ঘটনার উদাহরণ দিয়ে আমি জাস্টিফাইও করতে চাই না, বা এটা খুব হয়েই থাকে, হয়ে ভালোই হয়েছে এরকম কোনো কথা আমি বলবো না। কোনো মানুষ তিনি এইভাবে প্রাণ হারাচ্ছেন, সে যে দলই হোক না কেন, কোনো দলের নাও হতে পারে, সেটাকে সমর্থন করার তো কোনো জায়গাই নেই। এক্ষেত্রে প্রশাসনের তদন্ত যতক্ষণ না হচ্ছে, নির্দিষ্ট তথ্য আমরা জানতে পারবো না। অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, রাজনৈতিক অভিযোগের জায়গায় আমরা যেতে পারি। যে এলাকা ভাটপাড়া, যদি আপনি রাজনৈতিক প্রভাবের কথা বলেন, একজনের নামই উঠে আসবে, সেটা আমরা জানি তিনি কে। তিনি যখন যে দলেই থেকে থাকুন না কেন, খুব সহজ সরল পথে তার রাজনৈতিক জীবন যে এগোয়নি, এটা আমি এই প্রশ্নে তরুণের কাছে আসবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা যদি একই ধরনের হয় তাহলে প্রশ্ন উঠবে, এটা গুলি, বন্দুক, বোমা এগুলো আসছে কোথা থেকে? আমি বলছি যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ডাকাতি এবং রাজনৈতিক হত্যা যদি যোগ করা যায়, তার যা অস্ত্রের ব্যবহার হয়েছে, সেই অস্ত্র মানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার মতো এত রকমের এবং এতবার সেই অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। আমি তরুণের কাছে আসবো, সোজা নাম না করে যেটা অনির্বাণ ইঙ্গিত করছে, ব্যারাকপুরে একটা অদ্ভুত কেস স্টাডি, বুঝলেন তো? ব্যারাকপুরে মানুষের দুর্ভাগ্য যে তাদের সেই অন্ধকার দিনটা আর কাটে না। ক্ষমতায় কেউ আসে, কেউ পাল্টে যায়, তারা দল পাল্টান,
কিন্তু ব্যারাকপুরের এক ধরনের জঙ্গলরাজ সেটা সবসময় প্রিভেল করে। দুর্ভাগ্য তরুণ, আমি বলছি ধরো নাম না করে বলছি, আমি নাম করেই বলছি, অর্জুন সিংয়ের দিকে অনির্বাণ ইঙ্গিত করছে। অর্জুন যখন তৃণমূলে থাকে তখন বিজেপি বলে যে সমস্ত অশান্তির মূলে হচ্ছে অর্জুন সিং। আর আশ্চর্য, যখন অর্জুন সিং বিজেপিতে চলে যায় তখন তৃণমূলই বলে যে ব্যারাকপুরের হিংসার ধারক ও বাহক অর্জুন সিং। কখনো এই প্রশ্নটা নিঃসন্দেহে তাদের মোকাবিলা করতে হয় যে তাহলে যখন তৃণমূলে অর্জুন সিং ছিলেন তখন তাকে নেয়ার ক্ষেত্রে তৃণমূল এই বারবার উৎসাহ এবং টিকিট দেওয়ার ক্ষেত্রে এই বাড়তি উৎসাহ দেখিয়েছিল কেন? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বটম লাইনটা, ব্যারাকপুরেই থাকে, রং পাল্টে যায় কিন্তু দিন পাল্টায় না, মানবে? সুমনদা, একটা ওয়েব সিরিজ ছিল না মির্জাপুর, বা সিনেমা ছিল গ্যাংস অফ ওয়াসিপুর, সেগুলো এখন অতীত। ফরগেট অ্যাবাউট মির্জাপুর, লেট আস কনসেন্ট্রেট অন ব্যারাকপুর। এখানে অদ্ভুত উন্নতি হয়েছে। কীরকম উন্নতি? বোম, এখানে স্কুল বাড়ি, বিরিয়ানির দোকান, সোনার দোকান থেকে ঘুরে এখন চায়ের দোকানে পৌঁছে গেছে। শিল্পর কথা হচ্ছিল কিছু না, ব্যারাকপুর শিল্পাঞ্চল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতেন আমি ভিতর শিল্প করে দিচ্ছি, আমরা কেউ বিশ্বাস করিনি। প্রতিষ্ঠিত মিথ্যেবাদী, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, তাও বিশ্বাস করিনি। তো এখন মনে হচ্ছে তিনি সত্যি কথা বলেছিলেন। ভিতর শিল্প, যেগুলো কুটির শিল্প, বোম বারুদের শিল্প, তার প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি। আর তুমি এটা প্রশ্ন করলে এক্ষুনি, থানা ভাঙা কেন হয়? দেখো, তুমি সরল মনের প্রশ্ন করলে, সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করলে সলিল্লা উত্তর দেবে আশা করি, জিতে চান তো। থানা ভাঙার বড় কারণ যে বেশি থানা মানে বেশি ডাকবাবু, মানে বেশি কালেকশন। যে কালেকশনের ভাগ একদম নিচ থেকে ওপর পর্যন্ত সবার কাছেই যায়, মানুষের জন্য না, নিজের জন্য। দেখো, ঝাড়খণ্ডে ভোট হলো সুমনদা, ঝাড়খণ্ডে নক্সালাইট ইস্যু আছে, ঝাড়খণ্ডের ট্রাইবাল এরিয়া, লিটারেসি রেট পশ্চিমবঙ্গ থেকে অনেক কম। সকল আমাদের কালচারাল ক্যাপিটাল, ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সে কালচারাল ক্যাপিটালে একটা ভোট হয় না মানে সন্ত্রাস ছাড়া। স্কুল ইলেকশন হোক, একটা সমবায় ইলেকশন হোক, বা পঞ্চায়েতের সাধারণ বুথের একটা মানে ভোট হোক, সেখানে বোমগুলির আকচার ব্যবহার চলে। আর যে অর্জুন সিংকে নিয়ে আজকে এত আপত্তি, আমি বলছি অর্জুন সিং যদি অর্জুন সিং হয়ে থাকে তো আজকে হয়নি, তো বরাবর হয়েছিল। তাই যদি ছিল তাহলে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যে অর্জুন সিংকে নিয়ে যদি প্রশ্ন থাকে, তো আমি অর্জুন সিং বিজেপি ছিল, বিজেপি সাংসদ ছিল, তখন তার নামে প্রচুর মামলা হলো, তৃণমূলে গেল, প্রোগ্রেস হলো না। ধরুন 2019-এর যে সময়টার কথা অনির্বাণ উল্লেখ করলো না, 2019-এ যখন অর্জুন সিং জিতলো বিজেপির টিকিটে, তখন ভাটপাড়া একটা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। দিনের পর দিন মানুষ বাজার যেতে পারতেন না, বোমা গুলি আতঙ্কের নাম। ভাটপাড়া, আমি বলছি সেটা দলবদল করে তৃণমূলে যাওয়ার পর লোকে স্বস্তি পেয়েছিল, যাক অন্তত ক্লাসটা একটু কমবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কোন দিন রণক্ষেত্র ছিল না। এই কয়েকদিন আগে অর্জুন সিং কোন দলে ছিল না ছিল মাঝখানে ধরলাম না, অর্জুন সিং এর ছেলে পবন সিং তো আমাদের দলে বরাবরই ছিল। পবন সিং তার বাড়িতে যখন বোমা পড়ে, এই রাজ্যে একজন বিধায়কের বাড়ি সুরক্ষিত থাকে না, বোমের ভিডিওগুলো আমাদের মনে আছে, ও ধোঁয়া হয়ে গেল। এটা পশ্চিমবঙ্গে আছে, এখানে কি আদৌ আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস আছে? এই একই জিনিসে আলোচনার এক একটা করে নির্বাচন হবে, নির্বাচন হোক, উপনির্বাচন হোক, যাই হোক। আর আমরা সান্ধ্যকালীন একটা ডায়লগ দিতে বসবো, একটা ডিবেট করতে বসবো যে সন্ত্রাস, পশ্চিমবঙ্গের সন্ত্রাসটাই আসল হয়ে গেছে, যেখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এক নম্বরে থাকতে হবে। আমার দলে থাকলে বাল্মীকি আর অন্য দলে থাকলে দস্যুরত্ন। আমি আবার বলছি, তরুণ যদি তিওয়ারি দোষ করে থাকে তো পুলিশ এই তরুণ যদি তিওয়ারিকে ছাড়বে কেন? যদি শতরূপ ঘোষ দোষ করে থাকে, শতরূপ ঘোষকে ছাড়বে কেন? যদি অর্জুন সিং দোষ করে থাকে, তাকেও বা ছাড়বে কেন? কোনো জায়গা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার দায়িত্ব পুলিশের, পুলিশ ব্যবস্থা নেয় না কেন? বারবার এসপি চেঞ্জ হয়, থানা চেঞ্জ হয়, মানুষের জীবনের দশানা চেঞ্জ হয় না কেন? পশ্চিমবঙ্গ যেখানে আজকে আমার অনেক কিছু এক নম্বরে থাকতে পারতো। এই প্রশ্ন দলমত নির্বিশেষে শাসক বিরোধী প্রত্যেকের তোলা উচিত। আমি বলছি যে ধরুন আজকে অনেকে বলছেন খুনের বদলা খুন, ওটিটির কথা তরুণজ্যোতি বলছিল না, আমি বলছি ওটিটির প্লট। পুলিশের একটা সূত্র বলছে যে 2020 সালে একটি খুনের বদলা নাকি এই আজকে 2024-এ নেওয়া হলো। এটা আমি বলছি যে ব্যারাকপুরের নাম পাল্টে দেওয়া হোক, এত কমিশনারেট থানা ভাঙার থেকে নাম বদলানোটা সহজ, বদলাপুর করে দেওয়া হোক ব্যারাকপুরকে। আমি বলছি যে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে শুধু রাজনৈতিক দলের কর্মী নেতারা নন, প্রত্যেক সাধারণ মানুষকে পড়তে হচ্ছে। যেখানে চায়ের দোকানে, আমি ট্রমাটা, ওই এলাকার মানুষের ট্রমাটা আমি দেখাবো আপনাদের, দেখলে স্তম্ভিত হয়ে যাবেন যে চায়ের দোকানে গল্প করতে করতে একজন মানুষকে মেরে পায়ে হেঁটে দুষ্কৃতীরা চলে যাচ্ছে। আর কোন জায়গায় মারা হচ্ছে? এই চায়ের দোকানটা হচ্ছে থানা থেকে মেরে কেটে 100 মিটারের একটু বেশি, আমার সহকর্মী একদম ফিতে দিয়ে মেপেছে 126 মিটার, ভাবতে পারেন? দেখুন, ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, ভোট হলো নৈহাটিতে আর লাশ পড়ল পাশের ভাটপাড়ায়। বুধবার নৈহাটির বাসিন্দারা যখন উপনির্বাচনে ভোটের লাইনে, তখন জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শুট আউট।
গুলি করে খুন করা হলো ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে। গুলি বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালো জগদ্দল থানা থেকে 120 মিটার দূরত্বে, একেবারে সদা ব্যস্ত ঘোষপাড়া রোডের ওপর। সাত সকালে গুলি করে খুন করা হলো জগদ্দলে তৃণমূল কর্মীকে। যে জায়গায় ঘটনা হয়েছে তার থেকে ঢিলছড়া দূরত্বে জগদ্দল থানা। সরজমিনে তা খতিয়ে দেখার জন্য আমরা নিয়ে এলাম একটি ফিতে, যে ফিতেটি 30 মিটার পর্যন্ত মাপা যায়। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি 30 মিটারের এই যে ফিতে, সেটা এখানে এসেই শেষ হচ্ছে। এবার আমরা দেখব ঠিক এই ফিতের মাধ্যমে জগদ্দল থানা, সেই জগদ্দল থানার সামনে আমরা রয়েছি এবং জগদ্দল থানার এই যে গেট 126 মিটারের কিছু বেশি, প্রায় 127 মিটার পর্যন্ত হচ্ছে দূরত্ব ঘটনাস্থল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই যে জগদ্দল থানা, যা বোর্ড আমরা দেখতে পাচ্ছি, সেই জগদ্দল থানা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে পালঘাট রোডের মতো ব্যস্ত এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। সেই সময় 3 দুষ্কৃতী এসে হামলা চালায়। দোকানের মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। আমরা চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ দেখলাম কি বাইরে একটা বিরাট শব্দ শোনা গেল। ওর পরে দেখলাম কি 2-3টে ছেলে এসে রিভলভার নিয়ে মানে শ্যুট করলো আপনার কম্পাউন্ডে, চায়ের দোকানের বাইরে। বুঝতে পেরেছেন, রিভলভারটা দেখলাম, শ্যুট করলো, ওটাও দেখলাম, আগুন বেরোচ্ছিল, ওটাও দেখলাম। পড়েছিল একজন, দেখলাম পড়ে আছে আর রক্ত এখান থেকে বেরোচ্ছে। বোমা ছুটতে ছুটতে পালায় দুষ্কৃতীরা। চায়ের দোকানে পড়ে আছে কৌটো বোমা। গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, খুনের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। সাহিল ছিল কি করে ওর সঙ্গে থাকে। একটা সময় ছিল যখন ভাটপাড়া মানি বাংলার শিক্ষা ঐতিহ্য, ভাটপাড়া মানে পণ্ডিতদের পীঠস্থান। মধ্যযুগে বাঙালির বিদ্যাচর্চার কেন্দ্র ছিল নবদ্বীপ, আর তারপরেই ছিল ভাটপাড়া। এই ভাটপাড়াকে তখন কেউ বলতেন দ্বিতীয় নবদ্বীপ, কেউ বলতেন বাংলার অক্সফোর্ড। আর আজ সেই ভাটপাড়া মানেই গুলি বোমার আঁতুর ঘর। ভাটপাড়া মানেই ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। ভাটপাড়া মানেই তৃণমূল বনাম বিজেপি। যেখানে গুলি চলেছে জগদ্দল থানা থেকে 20 মিটার দূরে। এই থানার পিছনে মদের ঠেক চলে, থানার পিছনে জুয়ার ঠেক চলে। সোমনাথ শ্যামের আর পার্থভৌমিকের লোকেরা চালায়। এই ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাকরে পঙ্কজ এই ঘটনাটা ঘটিয়েছে। উপনির্বাচনের দিন যখন চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেখানে দিনে দুপুরে ব্যস্ত এলাকায় খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। इस घटनाक्रम किस तरीके से घटना हुई, घटनाक्रम किस तरह से हुआ, उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है। तो ऑलरेडी जो है हमारा इंट्रोगेशन चल रहा है। कुछ सस्पेक्ट्स हमने आइडेंटिफाई किए हैं। उन सस्पेक्ट्स जो है उनके अगेंस्ट में रेड हमारी जो चालू है। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কৌসার আলী। এফআইআরেও তার নাম ছিল। সিসিটিভি ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কৌসারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তে জানা গেছে তার শরীরে একাধিক গুলি লেগেছে, যা দেখে তদন্তকারীদের বক্তব্য টার্গেট করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। রাজনীতির লড়াইয়ে আর কত রক্ত ঝরবে ভাটপাড়ায়? আদৌ কি আর কোনোদিন ফিরবে ভাটপাড়ার পুরনো ঐতিহ্য? আবির দত্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সদরূপ অনির্বাণ আর তরুণ দুজনেই একটা বাক্য ছুঁয়ে গেছে যে এটা ঠিক যে ব্যারাকপুর কোনোদিনই রামরাজ্য ছিল না। তড়িৎ তোপদারের সময়ও খুনোখুনি এবং বোমাবাজির জন্য বিখ্যাত অথবা কুখ্যাত ছিল। কিন্তু আমার বলছি ক্রিমিনালরা অনেকে বলেন যে ভোট করে বলে এত গুরুত্বপূর্ণ, এরাই অর্জুন সিংয়ের সঙ্গে কিংবা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, তাদের জেতায়। পুলিশ আসলে এই যে ছবিটা এটা সাফ করতে পারে না তা নয়, তাদের সাফ করতে দেয়া হয় না। তড়িৎ তোপদারের সময় খুনটা কে করাতেন? তড়িৎ তোপদার করাতেন না তো, তখন মমতা ব্যানার্জি করাতেন তো। আমি এই কারণে বলছি, বিকাশ বসু বলে এক তৃণমূলের যুবনেতা খুন হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিপিএম খুন করিয়েছে, তার প্রতিবাদে অর্জুন সিং তখন গ্রেপ্তার হয়েছিল এই খুনের ঘটনায়। পরবর্তীকালে 2006 অর্জুন সিংকে এমএলএ করলেন, 6 এমএলএ করলেন, 11 এমএলএ করলেন, 16 তিনবার এমএলএ করলেন।
19-এ যখন অর্জুন সিং বেরিয়ে বিজেপিতে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করে বললেন আজ থেকে 18 বছর আগে ও বিকাশ বসুকে খুন করেছিল অর্জুন, আমি তারপরে ওকে এমএলএ করেছিলাম, কত মহান কাজ আপনি করেছিলেন। আর এমন রাজনীতি সুমনদা, যাকে খুন করলো বিকাশ বসু তার বউ মঞ্জু বসু আর অর্জুন সিং মিলে একসঙ্গে স্টেজে বসে তৃণমূলের সভা করতো। তারপরে সে বিজেপিতে যখন চলে গেল তখন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন ও খুন করেছিল, এটা জেনেও আমি ওকে এমএলএ করেছিলাম। এরপরে তুমি কি পরিণতি আশা করো? এখন হ্যাঁ, ব্যারাকপুরে হঠাৎ করে অশান্তি হয়েছে, ব্যাপারটা এইরকম নয়। তখনও তুমি যদি তথ্য পরিসংখ্যান দেখো, ওই বোমাবাজি এবং খুনোখুনি এবং গুলি চলতো। কিন্তু তাতে আমি প্রথম কথা হচ্ছে, আমি স্কেল নিয়ে আলোচনা করছি না, যদিও অনির্বাণ যা বললো নাকি সংখ্যা কমছে, আমি প্রমাণ করতে পারি সংখ্যা অনেক বাড়ছে। এনিওয়ে, আমি বলছি তাতে সিপিআইএম এর রাজনৈতিক মদত বা কোনো সিপিএম এর নেতাকে আর গুন্ডাকে আলাদা করে চেনা যাচ্ছে না এমন পরিস্থিতি ছিল না। আজকে আমি কেন বলছি প্রশাসনের দায় ছিল, আজও প্রশাসনের দায়। 100বার আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আমি কথাটা আজকে এই কারণে বলছি যে তরুণ যদি বললো না যে অর্জুন সিং এর ওই আমাদের সেই মনে আছে হ্যান মনে আছে, আবার তৃণমূলের একটা মিছিল থেকে বেরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কি রবীন্দ্র রচনা বলে পড়ে শুনিয়েছিল অর্জুন সিং, আমাদের সেটাও মনে আছে, তারপরেও বিজেপি নিয়েছিল। আমি কথাটা এইটা আমি বলছি সুমনদা, দেখো ধরো আজকে অনির্বাণ বলছে তো গ্রেপ্তার করেছে পুলিশ, ওর ভরসা আছে ঘটনার ইয়ে হবে। ওই সাব ডিভিশনের মধ্যেই পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুন হলো, তোমার মনে আছে? একদম শুট আউট করে মেরে দিল। যাকে গ্রেপ্তার করলো 6 মাস পার করার আগে সে জামিন পেয়ে গেল, এবং তার মা অসুস্থ হয়ে পড়লেন যে এবার আমার বাকি পরিবারকেও শেষ করে দেবে। ঠিক এরকম শীত পড়ার মুখে টিটাগড়ে মনীষ শুক্লা খুনের ঘটনা। এবং আমি তোমাকে একটার পর একটা উদাহরণ দিয়ে যেতে পারি, ভারাক্রান্ত না করে খালি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, পশুরাও না নিজের শিশুকে, নিজের সন্তানকে প্রোটেক্ট করে, মানুষ কীরকম পশুর অধম হয়ে যায়। কদিন আগে ওখানে এই ঘটনা ঘটলো, রেল লাইনের দ্বারা একটা বোম পড়ে আছে, ক্লাস 4-এর একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে ওই বোমটা ফেটে বাচ্চাটা ছিন্নভিন্ন হয়ে মরে পড়ে থাকলো। এই জায়গায় মানুষকে নামিয়ে এনেছে। বাট আমার শেষ যে কথা আমি এই প্রসঙ্গে বলবো, যে আচ্ছা তৃণমূল খুনটা করবে নাই বা কেন? ওরা খারাপটা কী করছে? পুলিশ ওদেরকে ধরবে না, কোনো ব্যবস্থা করবে না। এই যে তরুণজ্যোতিরা, ওরা বিরাট লড়াই করে আদালত থেকে 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই তদন্ত ওরা হাসিল করে এনেছিল। তরুণজ্যোতি ছিল, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ছিল, ইত্যাদি অনেকে ছিল। আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের এবিপি থেকেই জানতে পারলাম পরশু দিন নদিয়ার 4 জন যারা গ্রেপ্তার হয়েছিল পোস্টপোল ভায়োলেন্সের ইয়েতে, তারা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে। সেটাও বড় কথা নয়। কেন জামিনটা পেয়েছে? 73 জন উইটনেস ছিল, 3 বছরে সিবিআই 6 জনের সাক্ষ্য গ্রহণ করেছে। 67 জনের সাক্ষ্য 3 বছরে সিবিআই গ্রহণ করতে পারেনি বলে, মানে বছরে অন অ্যাভারেজ 2 জন করে সাক্ষ্য গ্রহণ করছে। আমি বলছি পুলিশ কিছু করবে না, সিবিআই কিছু করবে না, তো তরুণ যদি স্টুডিওয়ে বসে ক্রিমিনালদের হেভি বকে দেবে, এই ভয় তো ক্রিমিনালরা ঘরে হাত গুটিয়ে বসে থাকবে না। তো ওরা খারাপটা কি করছে কাজগুলো করে? প্রথম বেল কালকে হয়েছে, দ্যাট ওয়াজ নট ট্রু। কলকাতা হাইকোর্ট থেকে বেশ কয়েকজন বেল পেয়েছিল এই কেসটায়, কারণ আমি অপোজ করলাম বেশ কয়েকটা, আমি জানি। দেখো না, ইস্যুটা হচ্ছে বেলের গ্রাউন্ডটা তো আমি আসি সুমনদা, লোয়ার কোর্টগুলো তুমি যদি গিয়ে থাকো, ফার্স্ট ট্র্যাক কোর্টগুলো যদি গিয়ে থাকো, তার অবস্থা জানো। একটা মামলার ডেট যদি আজকে পড়ে, তার পরবর্তীকালে ডেট পড়ছে 6 থেকে 7 মাস পরে। কারণটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ হবে না, কোর্টে সাক্ষ্য গ্রহণ না, সিবিআই ইন্টারোগেট করে চার্জশিটে জমা দেয়নি। আরে চার্জশিট জমা হয়ে গেছে দাদা, আরে চার্জশিটে 73 জনের মধ্যে 67 জনের ইন্টারোগেশন না দাদা, না ট্রায়াল ফেসে হয়েছে এটা। মানে আমি বলছি যে কে অপরাধ করেছে আর কে অপরাধ প্রমাণ করবে, এই নিয়ে যদি টানাপোড়েন হয়, তাহলে অপরাধের সংখ্যা কোন ভরসায় আমরা আশা করব যে কমবে? আমি সলিলদার কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে বদলার তত্ত্ব। বলছিলাম না যে ব্যারাকপুরের নাম বদলে পুলিশ সূত্র থেকে এই খুনের কারণ হিসেবে যা উঠে আসছে, ব্যারাকপুরের নাম পাল্টে বদলাপুর করাই যায়। দেখুন, যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে, সে এর আগে ভাটপাড়ায় দুটো খুনের নায়ক পঙ্কজ বলে একটি ছেলের খুব ঘনিষ্ঠ, যে পঙ্কজ আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল, তারা আজকে এই অশোক সাহের উপরে গুলি চালিয়েছে। নিহতের ভাই থেকে শুরু করে এলাকার বর্তমান তৃণমূল সাংসদ, এমনকি প্রাক্তন বিজেপি সাংসদ, তৃণমূল নেতা খুনের ঘটনায় কে বা কারা জড়িত বলে দিচ্ছেন সকলেই। তাহলে পুলিশ কি করছে? किस घटनाक्रम किस तरह से हुआ, उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है। প্রশ্ন উঠছে, কেন এই খুন? খুনের বদলা খুন? ভাটপাড়া কি এখন তাহলে বদলাপুর? 2020-এর 18 নভেম্বর পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাউয়ের। 2023-এর 19 ফেব্রুয়ারি এই অশোক সাউকে লক্ষ্য করেই 4-5 জন দুষ্কৃতী বোমা ছোড়ে, কিন্তু প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি। তারপর আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে ফের মারার চেষ্টা হবে। वो लोग फर्स्ट बम मारा, ठीक है,
उसके बाद से फायरिंग किया। फायरिंग जब किया माथा के ऊपर तो हम बैठ गए। उसके बाद पीठ में किया तो पीठ में लग के तब हम थाना की तरफ दौड़ के भाग के चले गए। हमको जेल से एक रिकॉर्डिंग मिला है, एक लड़का को लोग फोन किया था, वो जेल से हमको रिकॉर्डिंग मिला है। वो लोग मारने का प्लानिंग बहुत दिन से कर रहा था। অশোক সাউয়ের সেই আশঙ্কায় বুধবার সত্যি প্রমাণিত হলো। এবার আর শেষ রক্ষা হলো না, গুলিতে মৃত্যু হলো তার। তৃণমূল নেতা অশোক সাউকে খুনের অভিযোগ উঠল নিহত আকাশ প্রসাদের ভাই সুজল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। অশোক সাউ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মুখে এই খুনের নেপথ্যে অর্জুন সিং ঘনিষ্ঠ যে পঙ্কজের কথা শোনা গেছে, সেই পঙ্কজের সঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভিডিও পোস্ট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিং লিখেছেন, পার্থবাবু এটা কে চিনতে পারছেন? একটু ভালো করে দেখুন, এটা কার জন্মদিন পালন করা হচ্ছে? এই তো পঙ্কজ, মনে হচ্ছে আপনার আত্মীয়র সাথে কেক কাটছে, তাই তো? একটা সময় এই টিমগুলো আমাদের সাথে ছিল। মুকুল মার্ডারের থেকে যখন থেকে এরা অর্জুনের আশ্রয়ে যায়, তারপর থেকে দেখা যাচ্ছে এরা খুনের রাজনীতিতে চলে এসেছে। অর্জুনের সংস্পর্শে আসার পরে এরা একের পর এক খুন করে যাচ্ছে। আমি প্রমাণ দিচ্ছি তো, বিকি যাদবের খুনে পঙ্কজ ইনভলভ, এই যারা আজকে অশোককে মেরেছে তারা ইনভলভ, এবং তাদের আরও যারা টিম আছে তারা ইনভলভ, এবং কোথাও না কোথাও অর্জুন এই পঙ্কজের মদতে আছে। 2019-এর লোকসভা ভোটের আগে থেকেই অশান্ত ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়া। সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জগদ্দল থানা ভেঙে আলাদা ভাটপাড়া থানা তৈরি করা হয়। কিন্তু সেই থানা উদ্বোধনের দিনই মাত্র 100 মিটার দূরে দুষ্কৃতীদের গুলিবোমার লড়াইয়ে 2 জনের মৃত্যু হয়। তারপর থেকে গত 5 বছরে বারে বারে উত্তপ্ত হয়েছে এই এলাকা, বারবার ঝরেছে রক্ত। ভাটপাড়া পুরো টোল পণ্ডিতদের জায়গা ছিল। সেই জায়গাটায় খুনি অর্জুন সিং সব খুনি তৈরি করেছে। সেই খুনির জঞ্জাল পরিষ্কার করতে একটু টাইম লাগবে। ভাটপাড়া জগদ্দলে আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লেগে গেলে অপরাধ প্রবণতা কমবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে। গত 2 বছরের পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয়, তৃণমূলের দিকেই। সব মিলিয়ে ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। আবির দত্ত, শিবাশিস মৌলিক ও রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, এই আগের প্রতিবেদনটা দেখতে দেখতে শিহরিত হচ্ছিলাম যে 2020 সালে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, আজকে সেই মানুষটা একটা নিথর দেহ, একটা প্রাণহীন শব। আমি বলছি এটা চমকে ওঠার মতো এই প্রতিবেদন, যে কিভাবে মানুষ, জীবিত মানুষ চায়ের দোকানে, তাকে গুলি করে খুন করে দেয়া হলো। আমি বলছি সলিলদা, কে খুন করেছে? আপনি এই প্রতিবেদনটাই মন দিয়ে দেখবেন, কয়েক ঘন্টার মধ্যে সবাই বলে দিচ্ছে কে খুন করেছে। অর্জুন সিং বলে দিচ্ছেন কে খুন করেছে, পার্থ ভৌমিক বলে দিচ্ছেন কে খুন করেছে, বাড়ির লোক বলে দিচ্ছেন কে খুন করেছে, সোমনাথ শ্যাম বলে দিচ্ছেন কে খুন করেছে, পেছনে কে আছে শুধু বলছে না পুলিশ। আমি বলছি দেখে মনে হচ্ছে যে অলোক রাজোরিয়া আর তার টিম ছাড়া সবাই জানে কে খুন করেছে। আমি বলছি এই ধরনের পারস্পরিক টানাপোড়েন এ দিয়ে কোথায় পৌঁছানো যাবে? নাকি আবার আরেকটা সন্ধ্যেবেলা বসতে হবে যে ব্যারাকপুরে পরের শুট আউটটা নিয়ে আলোচনা করতে? সলিলদা, সুমন, এই ঘটনাটা যে এই যে বছরের পর বছর ধরে চলে আসছে, থানার সামনে খুন হওয়া কোনো নতুন ঘটনা নয়। খড়দা থানার সামনে একদম দেখা যায়, খড়দা থানা থেকে দেখা যায় মনীশ শুক্লা যেখানে খুন হয়েছিল। অনুপম দত্ত কাউন্সিলর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হলো। সেটাও সঠিক লোক ধরেছে কিনা এখনও আমার সন্দেহ। পুলিশ ইনভেস্টিগেট করেছিল। মনীশ শুক্লার কেসটাও কিন্তু তুমি কেউ বলতে পারবে না ওয়েদার ইট ইজ অ্যাকচুয়ালি ডিটেক্টেড অর নট। এই যে ক্রিমিনালি ভোলাটাইল যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এরিয়া, যেটা আগে ব্যারাকপুর সাব ডিভিশন ছিল, এর কারণটা কি? কারণ হচ্ছে র্যাম্প্যান্ট ক্ল্যান্ডেস্টাইন বিজনেস। সেই ঘুরে ফিরে তোমার ওই কালমিনেশন অফ করাপশান, সাট্টা, জুয়া, ওয়াগান ব্রেকিং, এক্সটর্শন, সিন্ডিকেট, মিলগুলো থেকে হপ্তা টাকা নেওয়া, সবার পেছনে
প্রত্যেকটার পেছনে আছে। আমি তুমি তড়িৎ তোপদারের সময় থেকে বলো, কিছু কম বেশি কিছু কম। কমিশনারেট হওয়ার পরে কি হলো, অলমোস্ট দ্বিগুণ হয়ে গেল নাম্বার অফ পুলিশ স্টেশন ইন ভিউ অফ ভালনারেবিলিটি কি বাড়লো, ক্রাইমটাই বাড়লো, আরও বেশি ক্রাইম হলো। তোমার মনে আছে সোনার দোকানে বাবার সামনে ছেলেকে মার্ডার করলো 396, সব তো সুবোধ সিং এর উপর চাপিয়ে দেওয়া হলো। সুবোধ সিং এর গল্প এখন হচ্ছে কেন এগুলো, এখন এগুলো হচ্ছে কেন? সব সুবোধ সিং করেছে, সব বিহার থেকে লোক এসে করে দিয়ে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে এত ভোলাটাইল এই এরিয়াটা, ক্রিমিনালি ভোলাটাইল, ইন্ডাস্ট্রিয়ালি ভোলাটাইল, এবং তার সঙ্গে রাজনীতি মিশে আছে, রাজনীতি মিলেমিশে এসে তাদের তুমি দেখো ঝাঁপিয়ে পড়লো পার্থভৌমিক, সেও বলে দিল যে কে করেছে। উনি নৈহাটির এমএলএ ছিলেন, সেও বলে দিল এই ভাটপা এই জগদ্দল থানার 120 মিটার ভোটের সময় নেবে বুথগুলো দখল করবে। সোমনাথ শ্যাম আর এই অর্জুন সিং এক দলে ছিল, এখন একেবারে ড্যাগার্স ড্রন। রিফটা কিন্তু কন্টিনিউ করছে। সবচাইতে বড় কথা যে সিপি যেটা বললেন যে এই ছেলেগুলো করেছিল, এর সঙ্গে একটা মার্ডার হয়েছিল 2021 সালে, একটা মার্ডার হয়েছিল, 4 জনের এগেনস্টে আমরা চার্জশিট দিয়েছি, তবে এখন বেলে আছে। আরে বেলে যদি থাকে দাগি সে তো ক্রিমিনাল, তাকে তুমি অ্যাটলিস্ট বাই ইলেকশনের আগে তুমি সেই লোকগুলো বাইরে থাকবে কেন? যারা নন রাফ আছে, তুমি বলতে বাই ইলেকশন আগে কটা রেড হয়ে কটা আর্মস ধরা পড়েছে ব্যারাকপুর কমিশন, কটা প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়েছে। এক্স্যাক্টলি ব্যারাকপুরে ভোট নয়, পাশের নৈহাটিতে হয়েছে। কোনো সাধারণ কোনো কর্মচারী বা শ্রমিক টমি যদি একটু মদ খেয়ে যায়, সেই লোকগুলোকে ধরেছে আন্ডার প্রিভেন্টিভ সেকশন অফ ল, সেটা প্রিভেন্টিভ সেকশন অফ ল। কিন্তু রাফ রাউডি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, হ্যাঁ যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সেটা রেখে দিয়েছে, শেষটাতে গৃহবন্দী হয়ে গেল। কোথায়? মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। আমার বক্তব্য যে এদের ধরবে কেন, তার কারণ হচ্ছে ভোটের দিনে ওই পাশের জেলা হয়তো তারা রাজনীতির হয়ে পরিশ্রম করছে। আমি বলছি ঠিক এইখানে পাল্টায় না, এই পাল্টায় নার ছবি কিন্তু আজকে গোটা দিনের এই যে উপনির্বাচন মাত্র 6টা কেন্দ্রে দেখা গেল, সেখানেও বারবার ফিরে ফিরে এলো থ্রেট কালচার। থ্রেট কালচার শুনেই অনেকের আরজিকর মনে পড়বে শব্দটা, ডেফিনেটলি এই শব্দবন্ধটা ওই আরজিকর কাণ্ডের পর জনপ্রিয় হয়েছে, কিন্তু হুমকি সংস্কৃতি গোটা দিনের ওই 6টা কেন্দ্রের ভোটকে, ওই উপনির্বাচনকে আজ তাড়া করে বেড়ালো। কেন বললাম দেখুন, কটা বাজে হয়েছে 8:15, 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। বীরভূম থেকে কোচবিহারের সিতাই দূরত্ব প্রায় 600 কিলোমিটার, কিন্তু ভোটের বঙ্গে এতটা দূরত্বেও বজায় রইল হুমকির পরম্পরা। একেবারে অনুব্রত মণ্ডলের স্টাইলে ঘড়ি দেখিয়ে সময় বেঁধে দিয়ে হুমকি। এককালে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলাতে সময় বেঁধে হুঁশিয়ারি শোনা যেত, যে তাণ্ডব লীলা আমি ফেলে দেবো, ভয়ঙ্কর ফেলে দেবো। কটা বাজে হয়েছে 8:15, 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলের সুর নরম হয়ে গেলেও তার পুরনো স্টাইল চোখে পড়ল সিতাই বিধানসভা কেন্দ্রে। গোসানিমারি বসেরটারি জুনিয়র হাই স্কুলের 104 নম্বর বুথে তৃণমূল সাংসদ বুথ পরিদর্শন করে বেরিয়ে যেতেই বিজেপির পোলিং এজেন্টকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠল সিতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে। এককালে ভোটের মরশুমে অনুব্রত মণ্ডলের গলায় ঘন ঘন শোনা যেত নকুলদানা কিংবা গুড় বাতাসার কথা। আমরা 17 তারিখে রাত্রি 9টা থেকে চরম চরম করে ঢাক বাজাবো। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জলতে বাজে, শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো। আর বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পালে দেখা গেল ভোট দিয়ে বেরোলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর। এই যে মুড়ি আর ছোলা সব ভোটারদের জন্য ছোলা এনেছিলাম, ছোলা শেষ হয়েছে, চানাচুর এনেছি। কাদের পক্ষ থেকে করা হয়েছে? সিতাই হোক বা মেদিনীপুর, ভোট বাজারে এখনো হিট অনুব্রত স্টাইল। শুভেন্দু ভট্টাচার্য, সৌমেন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এই মুহূর্তে এখন অনুব্রত মণ্ডল কিন্তু অনেকে বলছেন পাল্টে গেছেন, কারণ তিহার থেকে বেরিয়ে তার মুখে সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা।
কিন্তু মুশকিল হচ্ছে যে অনুব্রত মণ্ডল তো ব্যক্তি অনুব্রত মণ্ডল নন, অনুব্রত একটা কালচার, যে কালচারে হুমকি সংস্কৃতি রাজ্য জুড়ে আজকে এই ভোটের দিন দাপিয়ে বেড়ালো। আমি বলছি একেবারে কেষ্টবাবুর কায়দায় ওয়ার্নিং। সিতাইতে বুথ না ছাড়লে খুনের হুমকি, হারোয়াতে বুথে না ঢুকতে দেওয়ার জন্য হুমকি, এমনকি আপনারা যদি ভাবেন যেটা শুধু শাসক দল, শুধু তৃণমূল কংগ্রেসের দিক থেকে এসছে তাও নয়, বিজেপির দিক থেকে নৈহাটিতে বিজেপি প্রার্থী বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি দিচ্ছেন। কেন হবে? এটা গণতন্ত্রের আদর্শ ছবি নয়। আমি বলছি এই সবগুলো যোগ করলে, ওই ডটগুলো যোগ করলে বিশ্বনাথ যা দাঁড়াচ্ছে আবার সেই পুরনো কথাটা যে বাংলা আছে বাংলাতেই। একেবারে সুমনদা, আমি বলছি যে উপনির্বাচনে 6টা কেন্দ্রে তৃণমূল জিততে পারে বা 5টা কেন্দ্রে জিততে পারে নিশ্চিত ছিল, তারপরেও কেন তৃণমূল বেপরোয়া? তার কারণটা উপনির্বাচনে আমার যেটা মনে হয়েছে যে অভয়াকাণ্ডের যে কী প্রভাব হবে সেটা হয়তো তৃণমূল নিজেও জানে না, বুঝতে পারেনি। ফলে তৃণমূলের নেতৃত্ব এমন একটা বার্তা তারা দেওয়ার চেষ্টা করেছে, প্রচারগুলোতেও দেখতে পাচ্ছিলাম যে কোনো মূল্যে যে বড় ব্যবধানে জিততে হবে, তার 1 লাখ 1.5 লাখ ভোটে জিতে বলতে হবে যে অভয়াকাণ্ডে কোনো প্রভাবই পড়েনি, লোক আমাদের সাথে আছে। ফলে একটা বেপরোয়া অবস্থান কিন্তু তারা নেবার চেষ্টা করেছে। আর একই সাথে আপনাকে আমি বলতে চাই যে 2026-এর আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা ঠিক আছে কিনা টেস্ট করে দেখতে হবে যে ভাই 26-এ বড় নির্বাচন, এই 6টা নির্বাচনে উপনির্বাচনের মধ্যে দেখে নাও যে বুথ জ্যামকে করে করতে হয়, মানে বিরোধী এজেন্টকে কী করে বার করতে হয়, কী করে সেলোটেপ মারতে হয়, এগুলো সব শিখে নাও। এগুলো আরেকবার দ্বিতীয়বার তোমরা করো যাতে করে 26-এ তোমরা ব্যবহার করতে পারো 294টা কেন্দ্র আর কি একেবারে মানে পরীক্ষা করে নাও। এবং আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, তার সাথে নতুন 2-3টে মানে ট্যাকটিক্স, মানে ভোট লুটের 2-3টে ট্যাকটিক্স যুক্ত করেছে। তার মধ্যে একটা হলো যে বিরোধী কোনো নেতা যদি প্রভাবশালী এলাকায় থাকে তাহলে গৃহবন্দী করতে হবে প্রশাসনকে দিয়ে, গৃহবন্দী একটা নতুন ট্যাকটিক্স যুক্ত হলো এর সাথে। আর বহু 2014 সাল থেকে তো বিরোধী প্রার্থীদেরকে আটকানো, তাদেরকে মানে যে বুথে গেলে তাদেরকে মানে গালাগালি করা, তাদেরকে আটকে দেওয়া, এইটা তো চলছিলই। এবং তার সাথে সাথে নতুন হলো যে এতদিন আমরা জানতাম কালি দিত, মানে ইভিএমে কালি দিয়ে প্রমাণ করতো যে তৃণমূলকে আমরা ভোট দিয়েছি কিনা সেটা দেখার জন্য। এবার আবার না, তা বিরোধীদের মানে যে ইয়েটা আছে, প্রতীকটা আছে, সেটাতেই সেলোটেপ মারো। সেলোটেপটা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এবার হলো। ফলে নতুন নতুন ট্যাকটিক্স তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু এই যে ট্যাকটিক্স বা গণতন্ত্র লুট হচ্ছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এত অতিরিক্ত সিওর প্রতি এত দরদ কেন? আমার প্রশ্ন হচ্ছে যে চিফ ইলেকট্রাল অফিসটা যে তৃণমূল কংগ্রেস তার মতন করে সাজিয়েছে এবং এটা যে তৃণমূল কংগ্রেসের অফিসারদের দ্বারা চলে এবং এটা যে তৃণমূল কংগ্রেসের একটা এক্সটেন্ডেড অফিস, এটা দিল্লি ইলেকশন কমিশনার জানেন না, নির্বাচন কমিশন জানেন না যে এখানে যে কোনো একটা, আমি একটা স্পেসিফিক উদাহরণ আপনাকে দিচ্ছি যে মানে সেলোটেপ নিয়ে যে অভিযোগটা এসছে, ওর পত্রপাঠ মানে সিও অফিস থেকে ফিডব্যাক গিয়ে মানে ইলেকশন কমিশন বাতিল করে দিল। অথচ ক্যামেরা, আপনার ক্যামেরাতে মানে প্রিসাইডিং অফিসার বলছে যে না মানে ইয়েটা আমি তুলে দিয়েছি। আমার প্রশ্ন সুমনদা, যে যেভাবে ইলেকশন কমিশন এতটা সিওর উপর নির্ভরশীল হচ্ছে এবং আপনি লক্ষ্য করেন এই এন্টার ইলেকশনে কিন্তু অবজারভার নেই, মানে আপনি মানে এত বড় একটা ইলেকশন পশ্চিমবাংলার মতন জায়গা, সেখানে আপনি অবজারভারের উপর নির্ভর করছেন না, আপনি নির্ভর করছেন না নাকি পলিটিক্যাল কারণে আপনি অবস্থান নিচ্ছেন। আরেকটা হলো যে বছরকে বছর আমরা শুনি 100 কোম্পানি আসলো, 800 কোম্পানি আসলো, কেন্দ্রীয় বাহিনী, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে কি কেন্দ্রীয় বাহিনী আসছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতন ডিপ্লয় করা হচ্ছে না। দিনের পর দিন দেখা যাচ্ছে 2021-এর নির্বাচনে অব্যবহার হলো, 24-এর নির্বাচনে হলো, এবার হলো। আমার প্রশ্ন হলো যে রাজ্যের যারা বিরোধী দল আছে তারা কিন্তু সত্যি মানে পশ্চিমবাংলায় যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না এবং সেন্ট্রাল ফোর্স ঠিক মতন কাজ করে না, রাজ্য পুলিশ তাদেরকে তাদের মতন পুতুলে পরিণত করে, সেটা কেন কনভিন্স করতে পারছে না? কেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুজন চক্রবর্তীরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে গিয়ে দরবার করতে পারছে না, প্রয়োজনে মামলা করতে পারছে না? আমার প্রশ্ন হচ্ছে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে গণতন্ত্র দিনের পর দিন লুট হবে আর আমরা কেবলমাত্র রুদালির মতন কান্নাকাটি করব, এটা কতদিন চলবে? 108 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, মাত্র 6টা কেন্দ্রের উপনির্বাচনে এসেছিল। জনগণের করের টাকায় তারা কি জাস্টিফাই করতে পারলেন? এই নির্বাচনকে কি ঘটনাবিহীন করা গেল? ঘটনাবিহীন থেকে দূরে হিংসাবিহীন করা গেল? আমি বলছি একেবারে পরিষ্কার, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন আমাদের তুলতেই হবে। বিজেপি প্রার্থী হাতে সেলোটেপ নিয়ে দেখাচ্ছেন যে সেলোটেপ তার প্রতীকের ওপর মেরে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার অন ক্যামেরা কি বলছেন, খুব ক্যাজুয়ালি বলছেন, আপনি বললেন আমি তুলে দিলাম।
মানে প্রায় প্রার্থীকে যেন দয়া করছেন, আর প্রার্থী যেন প্রত্যেকটা বুথে গিয়ে, ভারতীয় গণতন্ত্রের অন্যতম শর্ত যেন হয়েছে যে বুথে গিয়ে প্রার্থীকে চেক করতে হবে যে তার নাম আর প্রতীকের ওপর সেলোটেপ মারা আছে কিনা। আমি বলছি কলকাতার ইলেকশন কমিশন অফিসে এই খবর যখন সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে আমার সহকর্মী রুমা পালকে বলা হচ্ছে যে তারা ওয়েবকাস্ট করে দেখেছেন যে এমন কোনো ঘটনা হয়নি। আমি বলছি শতাব্দীর সেরা জোক। কেন বলছি, কেন রসিকতা বলছি? ভাবুন, বিকেলে ইন্টারনাল রিপোর্টে রিটার্নিং অফিসারের রিপোর্ট এসছে এই ঘটনার কথা, সেখানেও অস্বীকার করা হচ্ছে, অথচ তাঁর প্রিসাইডিং অফিসার ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশনের নিজস্ব সিস্টেম, নিজস্ব কাঠামো, তিনি অন স্পট অন ক্যামেরা বলছেন যে আপনি বললেন আমি তুলে দিলাম, অর্থাৎ সেটা ছিল এবং সেটা প্রিসাইডিং অফিসার তুলে দিয়েছেন। আমি বলছি এইটাকে যদি নির্বাচন কমিশন অস্বীকার করে, মানুষ কি করে, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কি করে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখবেন? পরিষ্কার ভাষায় এই প্রশ্ন আমরা তুললাম। প্রিসাইডিং অফিসার এক কথা বলছেন, নির্বাচন কমিশন আর এক। সমন্বয়ের অভাব নাকি অন্য রহস্য? সিতাইয়ের ঘটনায় উঠল প্রশ্ন, ইভিএম এ বোতামের ওপর লাগানো হোয়াইট টেপ, ফলে বোঝানোর উপায় নেই প্রার্থীর নাম বা প্রতীক চিহ্ন। উপনির্বাচনে বিজেপি প্রার্থীর এমনই অভিযোগ ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের সিতাইয়ে। সিতাইয়ের হোকদহ আদাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের 6/2 নম্বর বুথ। সকালে এই বুথেই পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। তার অভিযোগ, 1 ও 2 নম্বর বোতামের ওপর হোয়াইট টেপ লাগানো ছিল, 2 নম্বরেই নাম ছিল বিজেপি প্রার্থীর। বিষয়টি দেখার পরই সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানান তিনি। দেখা যায় ঘেরা ইভিএম মেশিনের কাছে কিছু একটা করছেন প্রিসাইডিং অফিসার। তারপরই তার কাছ থেকে 2টো হোয়াইট টেপ হাতে নেন বিজেপি প্রার্থী। আমি গিয়ে দেখি 1 নম্বর 2 নম্বর বোতামে সেলো টেপ লাগানো আছে। প্রিসাইডিং এবং এজেন্ট যারা ছিল তাদের সঙ্গে নিয়ে গিয়ে দেখালাম, তখন এটা প্রিসাইডিং অফিসার খুলে দেয়। টেপ যে লাগানো ছিল তা মেনে নেন প্রিসাইডিং অফিসার। আমাকে যখনই জানিয়েছে আমি তার 15 মিনিট আগেও আমি দেখেছি। আপনারা সিসিটিভি ফুটেজ কি আপনার তখন ছিল না, তো ক্যান্ডিডেট লাগিয়েছে। এবার আমি জানি না কে লাগিয়েছে, উনি আমাকে দেখিয়েছে, যখন কমপ্লেইন করেছে সাথে আমি খুলে দিয়েছি। অথচ নির্বাচন কমিশন জানায় রিটার্নিং অফিসারের অ্যাকশন টেকেন রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রের ওয়েবকাস্টিং ফুটেজ তৎক্ষণাৎ পরীক্ষা করা হয়। প্রিসাইডিং অফিসারকে বলা হয় পোলিং এজেন্টের উপস্থিতিতে ব্যালট পরীক্ষা করতে। তারা রিপোর্ট দিয়েছেন ব্যালটে কোনো কারচুপি করা হয়নি। এখন প্রশ্ন উঠছে, কোনটা ঠিক কোনটা বেঠিক? প্রিসাইডিং অফিসার নিজে বলছেন টেপ লাগানো ছিল, তাহলে কমিশন কেন উল্টো বলছে? কার কথা সঠিক, কোন রিপোর্ট সঠিক? শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়, আবার বিগ পিকচারটা যদি দেখি যে এই রাজ্য পশ্চিমবঙ্গ বাদে 9টা রাজ্যের 25টা বিধানসভা আসনে উপনির্বাচন হলো, কোথাও কোনো অশান্তির খবর আপনাদের কাছে আছে? আমাদের কাছে নেই। আমি বলছি কেরলের ওয়েনাডে এত বড় লড়াই, প্রিয়াঙ্কা গান্ধী সিপিআই প্রার্থী, এত হাই প্রোফাইল, প্রতিদিন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় খবর হচ্ছে, কোথাও কোনো অশান্তির খবর আছে? নেই। ঝাড়খণ্ডের 43টা আসনে বিধানসভা ভোট, এনডিএ আর ইন্ডিয়া মুখোমুখি লড়ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, মল্লিকার্জুন খার্গে কে প্রচার করেননি? এবং ঝাড়খণ্ড মানে আমি বলছি মাওবাদী উপদ্রুত রাজ্য, প্রেস্টিজ ফাইট সেখানে, বাংলা লাগোয়া রাজ্য, কোথাও কোনো অশান্তির খবর আছে? নেই। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে নেই নেই নেই। আছে কোথায়? মাত্র 6টা উপনির্বাচনে 6টা কেন্দ্রে আমাদের এই রাজ্যে। আমরা পাল্টাবো না শুভময়? না, এটা তো আমরা বারবার আলোচনা করছি এবং মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সেলোটেপ থেকে সিসিটিভি আর কি, তার যে রাজনীতি। মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মুখে সেলোটেপ অনেকদিন ধরেই এঁটে দেওয়ার চেষ্টা চলছিল, এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সবসময় লাগানো আছে আর কি। একটু আগে এটা অবশ্য হোয়াইট টেপ বলা ভালো, কারণ সেলোটেপটা স্বচ্ছ হয়, অন্তত প্রতীকার নাম দেখা যায়। লিউকোপ্লাস বলা ভালো, লিউকোপ্লাস বলা ভালো। যেটা অনির্বাণ শুরুতে বলছিল, যখন বলছিল যে ওই গড় অশান্তি, ব্যারাকপুরে গড় অশান্তি কমেছে, আমি তো যা দেখছি বেলঘড়িয়ার থেকেই সেই অশান্তি, এবং আজকে খুব একটা অশান্তি হয়েছে বলতেও পারেন না, কারণ যখন তখন যেখানে সেখানে গুলি চলে, ফলে গড় করলে হয়তো দেখা যাবে ভোটের দিন ছাড়াও এখন পশ্চিমবঙ্গের একই অবস্থা। এবং যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হচ্ছে যে আলোচনা উঠছে যে তড়িৎ তোপদার, তিনি গুন্ডাদের পায়ের তলায় রাখতেন আর কি, এখন গুন্ডারা তৃণমূল আর বিজেপিকে পায়ের তলায় রাখে।
সেভাবেই দলগুলো চলে, সেভাবেই তাদের প্রার্থী ঠিক হয়। পার্থবাবু বললেন অনেকগুলো সিসি ক্যামেরা লাগাবেন, আমি আবার ভয় পেয়ে গেলাম। 3.5 লাখ টাকা করে একটা সিসি ক্যামেরা, আবার পুরো নৈহাটি বা এইসব চত্বরে সিসি ক্যামেরা লাগাতে পশ্চিমবঙ্গের বাজেটে অনেকটা গন্ডগোল হবে। পার্থদা বলছেন টিভি লাগালেই সব ঠিক হবে, সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু দামটাও ভীষণ একটা গন্ডগোলের বিষয়। যে কথাটা আমি শেষে বলতে চাই সেটা আমার স্কুলের একটা গল্প মনে পড়ছে। স্কুলে পড়তাম যখন, তখন শুনেছিলাম এই গল্পটা, চোখে দেখিনি, যে একটি ছাত্র সিঁড়ি বেয়ে উঠে গিয়ে, একটা খারাপ শব্দ ব্যবহার করব, জলের যে ট্যাঙ্ক, খাওয়ার জলের যে ট্যাঙ্ক, সেখানে হিসু করে দিয়েছিল আর কি। এবং আমরা কয়েকদিন দেখছিলাম যে আমাদের চেনাশোনা কিছু ছেলে পাশের বাড়িটারই গিয়ে জল খাচ্ছে, স্কুলে খাচ্ছে না আর কি। এবার আমাদের যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র তো আমাদের কাছে জলের মতো, মানে গণতন্ত্র জল না থাকলে যেরকম আমরা বাঁচতে পারি না, গণতন্ত্র না থাকলে আমাদের উত্তর কোরিয়া হয়ে যেতে হবে। সেইখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো, আগেও এরকম ঘটনা ঘটতো না এমন নয়, কিন্তু এখন এই যে জলের ট্যাঙ্কে হিসি করাটা প্রতিদিন চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের গণতন্ত্র যে জায়গায় এসছে এবং সেটাকে সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যে কথা বিশ্বনাথদা বললেন, আপনি বললেন, দেখুন পরিষ্কার দেখা গেল যে একটা সাদা টেপ, সেই টেপটা দিয়ে এই ঘটনাটা ঘটেছে, সেটা জানানো হলো। জানানোর পর কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে থাকে। আমি একটা কথা বলে শেষ করি। মনে আছে যে আমাদের যখন পশ্চিমবঙ্গে এপিক কার্ড হলো, ভোটার কার্ড হলো, মমতা ব্যানার্জি বললেন, টিএন সেশন এলেন, একটা নতুনভাবে এই কার্ডগুলো তৈরি হলো, ভোটের একটা পরিবর্তন হলো এবং এই আলোচনাগুলো হলো। আজকের গণতন্ত্রে কি হচ্ছে? তৃণমূল রাজত্বে এটা হচ্ছে। বিজেপির সরকার এবং কেন্দ্রীয় সরকার আছেন, সিবিআই নিয়েও প্রচুর প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে সেটিংয়ের তত্ত্বটা, এই তত্ত্বটার থেকে না বেরোলে কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র, ঠিক যেভাবে কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা মন কষাকষি হওয়ার পর আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম, আজকের দিনেও সেই বেরিয়ে আসার জায়গাটার থেকে একেবারে তৃণমূল আর বিজেপি আমাদের আটকে রেখে দিয়েছে। আমি ইসির পার্টি আমার সবার কাছে আসতে হবে। আমি বলছি, দেখুন ইলেকশন কমিশন যখন ডিনাই করলো তখন আমরা একেবারে ধরেই নিয়েছিলাম, মার্জনা করবেন আমার ভাষার জন্য, যে বিজেপি প্রার্থী মিথ্যে কথা বলেছেন। তার কারণ আমরা এইভাবেই যে কোনো সুস্থ নাগরিক এই গণতন্ত্রে একেবারে নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখেন, চোখ বন্ধ করে তাদের কথা ভরসা করেন। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম যে ওই স্টিকিং প্লাস্টার কোনো গুরুত্ব নেই, ওটা সম্পূর্ণ বানানো গল্প এবং সেইভাবেই আমাদের প্রতিবেদন তৈরি হচ্ছিল। তারপরে রাশে দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসার, আবার বলছি, ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশন, তিনি বলছেন, অন স্পট বলছেন, আপনি বললেন আমি তুলে দিলাম, এবং স্যার একটা মোটামুটি ছবি বোঝা যাচ্ছে স্পটে দাঁড়িয়ে তার হাতে কি রয়েছে। আমি বলছি এরপর কি করে নির্বাচন কমিশন একটা গণতান্ত্রিক দেশে, তরুণ তোমাকেই উত্তর দিতে হবে। দিনকে রাত করে দেওয়ার মতো ঘটনা। ময়দার কিছু হলে কেন্দ্র সরকারের দিকে তাকায় নর্মাল, দেখতেই পারে, অসুবিধা নেই। কিন্তু ময়দা জানেন, ইচ্ছা করে ইগনোর করলেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্বশাসিত সংস্থা এবং এটা কেন্দ্র সরকারের পার্টনার। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ তো আমাদেরও ছিল। এই 24 ইলেকশন মনে আছে, হাজি নুরুল ইসলামের ইলেকশন নিয়ে আমাদের ইস্যু ছিল, বেশ কিছু কমপ্লেন করলাম, এটা ইগনোর করা হয়। উল্টো দিকে দেবাশিস বাবু যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন বীরভূমে, তার ক্যান্ডিডেটের নমিনেশনটা ক্যান্সেল করা হয়। অনেক কটা প্রশ্ন ছিল, অনেক কটা মামলাও চলছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে সুমনদা, এই ইলেকশন কমিশন যেভাবে চলে, স্পেশালি আমি বিশ্বনাথের কথা ধরেই বলতে হয়, মোড অফ ইলেকশন যে রুলস চেঞ্জ না করলে, ডিপ্লয়মেন্টের রুলস চেঞ্জ না করলে যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে সেটাই হবে। কারণ এখানে সভ্যতা ভদ্রতা থেকে তো আমরা অনেক মাইল দূরে চলে এসেছি। মোড অফ ইলেকশন যদি চেঞ্জ না হয়, ডিপ্লয়মেন্ট রুলস যদি চেঞ্জ না হয়, এই জিনিসটাই আমাদের ভবিষ্যতে আছে। এটাই দেখব। ইলেকশন সত্যি আর মিথ্যের মধ্যে মোড অফ ইলেকশন আসে কি করে? আমি বলছি, তুমি যখন বলছিলে না যে ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা, অনির্বাণ হাসছিল, অনির্বাণের কাছেই যাব। আমি বলছি ইলেকশন কমিশন, অনেকে বলছেন ততটাই স্বশাসিত সংস্থা রাজ্য নির্বাচন কমিশন যতটা স্বশাসিত সংস্থা আমাদের এই পশ্চিমবঙ্গে। অনির্বাণ, দেখুন, একটু আগে বিশ্বনাথদাও বলছিলেন যে রাজ্যের ইলেকশন কমিশনে তৃণমূল দখল নিয়েছে ইত্যাদি, সেটা যদিও রাজনৈতিক অভিযোগ, সেটা তো এখানেই না, সব আমাদের লোক, বুঝে গেলাম। আচ্ছা, সুপ্রিম কোর্টের অর্ডারের পর অর্ডিন্যান্স জারি করে চিফ ইলেকশন কমিশনারের নিয়োগের সংক্রান্ত যে নিয়ম, সেখানে একছত্রভাবে কার্যত ইউনিয়ন সরকারে যে থাকবে, এক্ষেত্রে বিজেপি প্রধানমন্ত্রী নিজে, তিনি যা বলবেন সেই হবে। এইটা কোন সরকার করেছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে না, এখানে বিচার বিভাগের প্রতিনিধি থাকতে হবে, বিরোধী দলনেতা ইত্যাদি সব থাকতে হবে, সেটাকে অর্ডিন্যান্স জারি করে একেবারে দিনের দিন উল্টে দিয়ে সেখানে নিজের লোক বসিয়ে 24-এর ইলেকশনটাই নরেন্দ্র মোদী সরকার করেছিল, 400 আসনের লোককে করতে পারেনি। আজকে এই যে বাই ইলেকশন হচ্ছে বা বাকি রাজ্যে যা ইলেকশন হচ্ছে, এখানে কোনো স্টেট ইলেকশন কমিশন সেটা করাচ্ছে না, এটা সেই চিফ ইলেকশন কমিশনার, তার অন্তর্গত টিম ইত্যাদি তারাই করাচ্ছে। এটা ভুলে গেলে চলবে না। একদম। তাহলে তুমি বলছো রাজ্য
নির্বাচন কমিশন যেভাবে অভিযোগ ওঠে যে রাজ্য সরকারের কথায় ওঠে এবং বসে, আমি বলছি সেই রকম একই মডেল কেন্দ্রতেও চলছে, যেটা তোমাদের অভিযোগ যে কেন্দ্র সরকারের কথায় জাতীয় নির্বাচন কমিশন ওঠে এবং বসে। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে অর্ডিন্যান্স জারি করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কারো ডিরেকশন ওভাররুল করে দিয়ে এইরকম কিছু করা হয়নি, যেটা নরেন্দ্র মোদী সরকার নির্লজ্জভাবে করেছে। তারা বিচার প্রতিনিধিকে একদম ও ঠিক বলেছে, একদম নরেন্দ্র মোদী সরকার এরকম ভাবে ইলেকশন কমিশন ফর্ম করেছে, সেই ইলেকশন কমিশন তৃণমূলের টেপগুলো দেখতে পাচ্ছে না। গেল আমি খালি তোমাদেরকে মনে করাই, ঠিক এই ঘটনা আরো বড় স্কেলে লোকসভা ভোটের দিন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন যে বিভিন্ন বুথে তার হচ্ছে বাটনটাকে চেপে দেওয়া হয়েছে, লিউকোপ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে 1 ঘন্টার ওপর রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন, তাকে সেন্ট্রাল ফোর্স রেস্কিউ পর্যন্ত করতে যায়নি। পরে দেখলাম সে পরবর্তীকালে এই বেশি কান্নাকাটি এবং অভিযোগ করার ফলে বিজেপি থেকে কয়েকদিন আগে সাসপেন্ডেড হয়ে গেলেন। আমি খুব সংক্ষেপে 3টা লাইন বলছি। আমি দেখো নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে বিশ্বাস করে এমন একটা দলে আমি বিলং করি। আমি বলছি ইলেকশন কমিশন ভোটের সময় ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নেয়, এর থেকে বড় ফার্স, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর থেকে বড় ফার্স বোধহয় ভারতের রাজনীতিতে আর কিছু নেই। আজ পর্যন্ত একটা মামলা তুমি দেখাতে পারবে না যেদিন ভোটটা শেষ হয়ে যাবে তারপরে ভোট বাবদ খুন সন্ত্রাস যা কিছু একটা মামলা পারসিউট হচ্ছে। যদি হতো তাহলে এই দিন দেখতে হতো। আমার শেষ কথা, স্পিচগুলোর ভবিষ্যৎ একদম একটা যেদিন কথা বলা হয় না, এটা অন্যভাবে রাত গেই বাদ গেইয়ের মতো তার বাস্তব প্রয়োগ হচ্ছে ভারতের ইলেকশন সিস্টেম। এবং আমার লাস্ট কথা শুনুন, অন্যভাবে নিও না কথাটা। তুমি তো পশ্চিমবাংলার সবচেয়ে পরিচিত সাংবাদিক, সবচেয়ে নামকরা সাংবাদিক, তুমি অনুব্রতের প্যাকেজটা দেখালে আমার দেখতে দেখতে মনে হচ্ছিল তুমি 2 বছরে কত টাকা মাইনে পাও বলো তো? তোমার 2 বছরের মাইনে একসঙ্গে যোগ করলে 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকা হবে? হবে না তো। আমি কেন কথাটা বলছি, দেখো অফারটা তো খারাপ না। তুমি 2 বছর জেল খাটবে, জেল থেকে বেরোবে, 300 কোটি টাকা সম্পত্তি বাকি জীবন ভোগ করবে। আমাকে অফার দিকে আমি রাজি হয়ে যাচ্ছি। 2 বছর কি 5 বছরের জন্য জেলে যাবো? আমার এখন 38 বছর বয়স, 43 বছর বয়সে জেল থেকে বেরোবো, 500 কোটি টাকার সম্পত্তি পায়ের উপর পা তুলে বাকি জীবন কাটাবো। এই যে কিছু লোক গ্রেপ্তার হবে, তারা জেলে কয়েকদিন বন্দি থাকবে, তাদের ট্রায়াল শুরু হবে না। এই যে তরুণ যদি আগের ক্ষেত্রে বলছিল 3 বছর ধরে ট্রায়াল শুরু হয়নি, লোকগুলো মুক্ত হয়ে গেল। অনুব্রত মণ্ডল কেন মুক্ত হলো তুই ভাবতে পারো? তার সাক্ষ্য গ্রহণ হয়েছে বাংলায়, 2 বছরে সিবিআই নাকি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি বলে তার ট্রায়াল শুরু হচ্ছে না, সে বেল পেয়ে গেল। কেন একটা লোক চুরি করবে? কেন একটা লোক খুন করবে? একদম প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর চলে যাবে। আজকে মাদারিহাটের ঘটনায় ইসি রিপোর্ট দিয়েছে যে বিক্ষোভের সময় গাড়ির কাঁচও ভাঙেনি, ক্যামেরায় দেখা যাচ্ছে কাঁচ ভেঙেছে। আমি বলছি যে এরপর আমি কোনটা ঠিক কোনটা ভুল জানি না, কিন্তু ঠিক যেরকম রাজনৈতিক দলের ভার্সন এবং চাপানুতরকে মানুষ বিশ্বাস করে না, এবার ইসির ভার্সনকে মানুষ বিশ্বাস করে না। আমার মনে হয় এখানে আমি একটুখানি বলার সুযোগ আছে আমার, কারণ এই সিও অফিসের সাথে আমি নিজে দুটো বই প্রকাশ করেছি। এক সময় একজন সিও ছিলেন যার সাথে আমি কো অথর হিসাবে 2টো বই প্রকাশ করেছি। এই সিও অফিসে নিত্য নতুন আমি যেতাম, আমাকে প্রত্যেকটা লোক চিনত আমায়। আমি লেফটা মনেও সিও অফিসের যে অটোনমি দেখেছি, মানে জহর সরকার যখন ছিলেন, যখন দেবাশিস সেন ছিলেন, যে যতটুকু অটোনমি দেখেছি, আজকে কিন্তু কোনো সিও অফিসে কোনো অটোনমি নেই। সিও অফিস কার্যত তৃণমূল, মানে মুকুলদা যেভাবে সাজিয়ে দিয়েছিল, মুকুল রায় যখন তৃণমূলে ছিল যেভাবে সাজিয়ে দিয়েছিল, মুকুল রায়ের সাজানো অবস্থাতেই প্রায় চলছে। মানে আমি বলছি এরপরে ইলেকশন কমিশনের চোখ এবং কান কোনটা? সিও অফিস, যে চিফ ইলেকটোরাল অফিসারকে নিয়োগই হয় রাজ্য ক্যাডার থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণেই তিনি আগামী দিনে অন্য একটা দপ্তরে কাজ করবেন। ফলে তার পক্ষে মানে স্বাধীনভাবে কাজ করা কতটুকু সম্ভব, এটা এক। দ্বিতীয় যে প্রশ্নটা, যে মানে দিনের পর দিন পশ্চিমবাংলায় যে ভোট শান্তিপূর্ণ হয় না, অবাধে হয় না, এটা তো নরেন্দ্র মোদী, অমিত শাহরা জানেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট যতই ন্যাশনাল ইলেকশন কমিশনের হাতে থাকুক, এটা কিন্তু হোম মিনিস্ট্রির একটা বড় ভূমিকা থাকে। হোম মিনিস্টারকে কি তাহলে শুভেন্দু অধিকারীরা বোঝাতে পারছেন না, নাকি হোম মিনিস্টার নিজে সেটিং হয়ে বসে আছেন মমতাকে ডিস্টার্ব দিবেন না? আমি বলছি ভারতবর্ষের অন্য প্রান্তে হয় না, অথচ পশ্চিমবাংলাতে একটা নির্বাচন সঠিকভাবে হচ্ছে না। তার মানে হয় আপনাকে বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীরা বোঝাতে পারছেন না যে হোম মিনিস্টারকে, যে পশ্চিমবাংলাতে সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছেন কিন্তু ঠিক মতন ডিপ্লয় হচ্ছে না, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না। না হলে বুঝতে হবে যে হোম মিনিস্টার সেটিং হয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট হয় সেখানে হোম মিনিস্ট্রির রোল করা থাকে আমি জানতাম। আমি অনেক কিছু মনে হতে পারে, অনেক কিছু হাওয়া দিতে হবে, অনেক কিছুকে ধোঁয়া দিতে হবে। এখানে জোটের কথা বলে যাচ্ছে, ইন্ডিজোট সময় যায় না। আপনারা কি বলছেন? আমি আসবো সবার কাছে আসবো, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @suman। প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে কয়েকটা মন্তব্য। আপনারা কি বলছেন? অনিন্দ পাল লিখছেন, বাংলায় শান্তিপূর্ণ ভোট দিনে দিনে সোনার পাথর বাটি হয়ে যাচ্ছে।
সমরেশ দত্তগুপ্ত লিখছেন, অশান্তির অভিযোগ করা ছাড়া ভোটের দিন বিরোধীদের আর কিচ্ছু করার নেই। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখছেন, দেশে এতগুলো রাজ্যে ভোট হলো অশান্তির জন্য শিরোনামে শুধু বাংলা, এটা লজ্জার। কুমুদ লাহিড়ী লিখছেন, এক হাতে তালি বাজে না, সব অশান্তির দায় একা তৃণমূলের হতে পারে না। জগদীশ বিশ্বাস লিখছেন, যে দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ তারা অবাধ ভোট করাবে কোন ভরসায়। ছোট্ট একটা বিরতি, তারপর একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু, নির্বাচনের একাধিক ছবি তো দেখাবই, তার পাশে এতবার যখন কথা হলো তখন দেখাতেই হবে সিসিটিভি ক্যামেরার দাম ঠিক কত। ভাবুন, যে জেলায় সিসিটিভির ক্যামেরা 3.5 লক্ষ টাকা পার ইউনিট খরচ দেখানো হচ্ছে, কলকাতার একাধিক সরকারি হাসপাতালে 12,000 টাকায় সেই ক্যামেরা তাহলে কোন জাদুতে কেনা হলো? কলকাতায় জিনিসপত্রের দাম, অন্তত সিসিটিভির দাম কম, ভাবতে পারেন? আমি আসবো, কিন্তু আরও পাশাপাশি ট্যাপ কেলেঙ্কারি এই মুহূর্তে কোথায় গেছে সেই ছবিটা তাও দেখাবো, সঙ্গে থাকবেন। দেখুন, গৃহবন্দী শব্দটা অনুষ্ঠানের প্রথম অংশে বারবার এলো। কেন গৃহবন্দী? কেন গৃহবন্দী রাখার অভিযোগ উঠছে শাসক দল নয়, পুলিশের বিরুদ্ধে? পশ্চিম মেদিনীপুরের অভিযোগটা ঠিক কি দেখুন। ওয়ারেন্টটা কি কালকেই মনে পড়লো রাতে, আর আগে মনে পড়েনি? এগুলো ঠিক হচ্ছে? এইভাবে ভোটে আমাদের কার্যকর্তাগুলোকে ডিটেন করছেন আপনি। মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রে বিনা কারণে বিজেপি নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কোথাও বাড়িতে হানা, তো কোথাও বিনা দোষে আটক, গ্রেফতার করার অভিযোগ পর্যন্ত উঠল পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, মমতার পুলিশ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া ব্যবস্থা গ্রহণ করছে। বিজেপি নেতা নয়ন দেকে বাড়ির বাইরে পা ফেলতে দেয়া হচ্ছে না, তার বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি করছে। এইভাবে বিজেপি নেতাদের গৃহবন্দী করা হচ্ছে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। কতটা নিচে নামবে তৃণমূল ও মমতার পুলিশ? মেদিনীপুর সদর ব্লকের চাঁদরার ভালকি গ্রামের বিজেপি নেতা নয়ন দে লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর দাবি, মঙ্গলবার রাত 12টা নাগাদ 40 জনের বাহিনী নিয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ তাঁর বাড়িতে এসে দরজায় ধাক্কা মারতে শুরু করে। ঘরের দরজা না খোলায় তার ছেলেদের গ্রেফতারির হুমকি দেওয়া হয়। শুধু বিজেপি করার অপরাধে প্রায় 40 থেকে 50 জন পুলিশ এসেছিল তাকে ধরার জন্য। আমি কোনো জানিই না, ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে। এরপর বিজেপি নেতার বাড়ি গিয়ে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। বিজেপির অভিযোগ, ভোট গ্রহণের আগের দিন রাত থেকে তাদের একজন কর্মীর বাড়ি কার্যত ঘিরে রেখেছিল পুলিশ, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সেই নয়ন দেখে নিয়ে এখন বিজেপি প্রার্থী যিনি আছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের শুভজিৎ রায়, তার বাড়ি থেকে নিয়ে তাকে এখন ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাচ্ছে। রাত্রে 12টা 10-এ রাজ্য পুলিশ আমার বাড়িতে প্রায় 30 থেকে 40 জন আমাকে পুরো ঘেরাও করে এবং আমার দরজাকে লাথি মারে। লাথি মারার পর একটা দরজা খুলে, গোটা রাতটাই এইভাবে আমার পরিবার খুব অশান্তির মধ্যে। কিসের জন্য ধরতে এসছেন? কিসের জন্য? কি দরকার? কেন অ্যারেস্ট করবেন? ওরা কিন্তু কোনো ওয়ারেন্ট কাগজ দেখাতে পারে না। এরই মধ্যে ভোটের সকালে ক্যাম্প অফিস থেকে বিজেপির মেদিনীপুর শহর 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। প্রাণেশ মাহাতো নামে এক বিজেপি কর্মীকে গুড়গুড়িপাল থানার পুলিশ তুলে নিয়ে গেলে সেখানে যান দলীয় প্রার্থী শুভজিৎ রায়। ওয়ারেন্টটা কি কালকেই মনে পড়লো রাতে, আর আগে মনে পড়েনি? আমাদের কর্মী মোনাকে ধরে রেখেছে, কাল রাতে 2টার সময় নিয়ে এসছে। কি যেন ডিটেন করেছে কিছু জানি না। টিএমসি হয়তো বলে দিয়েছে ওর থাকলে ভোট হবে না, ওখানে বিজেপির পক্ষে ভোট যাবে। যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে রেগুলার বেসিসে যুক্ত থাকে, ইলেকশন কমিশনের নির্দেশিকায় থাকে যে তাদেরকে, যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে তাদেরকে অ্যারেস্ট করতে হয়। এ বিষয়ে পুলিশের দাবি, 2022 সালের একটি মামলায় নয়ন দের নামে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্ট কার্যকর করতেই পুলিশ তার বাড়িতে যায়। বিজেপি নেতা বিনোদ হাতির নামে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল, তাই ওকে ধরে আনা হয়। এদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে পুলিশ রিপোর্টে জানায়, বিজেপি নেতা নয়নদের বাড়ির সামনে আদৌ কোনো পুলিশ মোতায়েন নেই। সেক্টর অফিসার এবং কিউআরটি টিমও একই রিপোর্ট দেয় কমিশনে। পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছেন। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছেন। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। সব মিলিয়ে মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতাকর্মীকে পুলিশের ধরপাকড় ঘিরে তুঙ্গে বিতর্ক। ব্রতদীপ ভট্টাচার্য, অমিতাভ রথ ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
সময়টা দেখুন, একটা কথা পরিষ্কার বলে নেওয়া দরকার যে এই প্রিভেন্টিভ অ্যারেস্ট পেন্ডিং ওয়ারেন্ট থাকলে সেটা কার্যকর করা এটা একেবারে নিয়ম এবং আইন মেনেই হয়। কিন্তু আমি বলছি বারবার দেখুন এই ভোটের আগের দিন, এর আগে অর্জুন সিংয়ের সঙ্গে হলো সিআইডির সেই তলব, তিনি আবার কোর্টে গেলেন, কোর্ট বললেন না, ভোট হয়ে যাওয়ার পর 13 তারিখ ভোট হবে, 14 তারিখ আপনি যাবেন, তাও নির্দিষ্ট 4 ঘন্টা সময় বেঁধে দিল। আমি বলছি যে প্রত্যেক নেতাকর্মীর পক্ষে তো কোর্টে যাওয়া সম্ভব নয়, কেন বারবার রাজনৈতিক হাতিয়ার হওয়ার অভিযোগ উঠবে পুলিশের বিরুদ্ধে? সেই মানে সবাইকে ছেড়ে দিয়ে আইন ব্যবস্থাকেই ধরতে হচ্ছে, কারণ দেখুন ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে এই ভদ্রলোককে নিয়ে যাওয়া হচ্ছে। আর আজকেই দেখা গেল একবারে বুথে ঘড়ি দেখিয়ে বলা হচ্ছে একজন পোলিং এজেন্টকে বিজেপির তৃণমূলের নেতা বলছেন উঠে যেতে। তার জন্যে আইনটা কিভাবে কার্যকর হবে এটা পরিষ্কার প্রশ্ন, এবং এই পরিষ্কার প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে থাকবে। একদম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরুন একটা নির্বাচন হচ্ছে, 6টা জায়গায় উপনির্বাচন, তৃণমূল কংগ্রেস এখানকার শাসক দল তারা তো চাইবে যে দলের অ্যাকচুয়াল পজিশন কি এটা জানার। এই উপনির্বাচনগুলো কিন্তু বিজেপিও বিভিন্ন রাজ্যে অনেকটা সমীক্ষা হিসেবে ব্যবহার করে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এইবার তার বদলে তারা কি টেস্টটা করছে, যেটা বিশ্বনাথ দা বললেন 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, হোমওয়ার্ক করে নিচ্ছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে। অর্থাৎ গণতন্ত্রের সমীক্ষা না করে তারা গণতন্ত্রটা ধ্বংস করে কিভাবে 2026-এ ক্ষমতা দখল করবে তার একটা প্ল্যান করছে। এইটাই বলছি, গণতন্ত্রের পক্ষে সময়টা একেবারে ভালো। আমি এক সেকেন্ড একটু, এইটার আরো মাত্রা বাড়ায় কেন? যখন আপনার সর্বোচ্চ মানে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে মানে ভোটের লিডের উপর, অর্থাৎ কত কে বড় ব্যবধান তৈরি করলো তার উপর ভিত্তি করে আপনি দলীয় পদ দেবেন বা সরকারি পদ দেবেন, তখন প্রতিযোগিতায় নেমে যায়। মানে একটা কর্পোরেট ঢঙে তখন চলে যে যেমন সেলসম্যানরা যেমন লড়াই করে যে কোনো প্রকারের সেলস বাড়াতে হবে, এরা যদি 10,000 ভোটে যেতে সেটা 1 লাখ ভোটে নিয়ে যেতে চায়, নিয়ে বলে যে ভাই দেখো আমি জিতেছি, আমাকে পদ দাও, আমাকে অবস্থান দাও। এখন তৃণমূলের জল্পনা হচ্ছে যে 6-0 যদি হয়, যেটা এই মুহূর্তে তৃণমূলের এক্সপেক্টেড রেজাল্ট, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শুদ্ধিকরণের যে কাগজপত্র প্রস্তাব সেটার অবধি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমার অনির্বাণের কাছে যাইতেই হবে। দেখুন এক্ষেত্রে একটু আগে কথা হচ্ছিল যে প্রিভেন্টিভ অ্যাকশন পুলিশ কেন নেয়নি, এক্ষেত্রে যখন নিয়েছে তখন কথা হচ্ছে কেন নিয়েছে। এবার নির্বাচন কমিশন তরফ থেকে সময়টা নিয়ে ভোটের আগেই তো করবে, এবার ভোটের সেটা 12 ঘন্টা আগে করবে না 22 ঘন্টা আগে করবে, আপনার যদি সেটা নিয়েও আপত্তি থাকে নির্বাচন কমিশন এটা কেউ এই প্রশ্ন তুলতো না যদি বিজেপির সঙ্গে অন্তত 1-2 শাসক দলের যাদের বিরুদ্ধে পেন্ডিং ওয়ারেন্ট আছে অথবা প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যায় সেরকম থাকতো। ঠিক, এবার এই জায়গায় বলি শুভেন্দুবাবু একটু আগে বাইট দিচ্ছিলেন, ঠিক যে কোট আন কোট পলিটিক্যাল অ্যালিগেশন আজকে তরুণরা করছেন 2020 ডিসেম্বরের ঠিক আগে অবধি যে জেলায় শুভেন্দুবাবু ভোটের দায়িত্বপ্রাপ্ত থাকতেন সেম অভিযোগ তরুণবাবুদের অন্য নেতারা তার বিরুদ্ধে করতেন। সম্পূর্ণ অনেস্টির জায়গায় আমি অ্যালিগেশনটায় কোনটা ধরবো আপনি আমাকে বুঝিয়ে দিন। ইলেকশন কমিশনকে আপনি ভরসা করবেন না, পুলিশকে করবেন না, বিজেপি যখন শুভেন্দুবাবুকে ভরসা করতো না আজকে যে শুভেন্দুবাবুকে ভরসা করছেন অভিযোগটা একই থাকছে, তাহলে কে সত্যি কথা বলছে এই প্রশ্ন আমি কাকে ভরসা করব? আমি অনির্বাণ একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আমি কাউকে ভরসা করি না। ভরসা যারা দেখো তৃণমূল দলটার অদ্ভুত দল আছে। আমি বলছি 19-এ যখন ব্যারাকপুরে অর্জুন সিং জিতলো তখন তৃণমূলের কোনো দলীয় নেতা কিন্তু পদ হারায়নি। ওখানে কি হলো, ওখানকার এসপি চেঞ্জ হয়ে গেল। এই তাহিরপুর যখন বামফ্রন্ট জিতলো ওখানকার লোকাল ওসি চেঞ্জ হয়ে গেল। তো তৃণমূল দলটা তাদের কর্মীদের ওপর চলে না, তো পুলিশ প্রশাসনের সাহায্যে চলে। এই যে বললো না প্রিভেন্টিভ অ্যারেস্ট, তোমার কথা ঠিক, প্রিভেন্টিভ অ্যারেস্টটা সিলেক্টিভ কেন? অনলি বিজেপির কেন? তৃণমূলের কেন কেউ না? যাদের নামে মার্ডার অ্যালিগেশন আছে, যারা নন এক্সটর্শনের সাথে যুক্ত, যারা ড্যাকোরির সাথে যুক্ত, তারা খুললাম খুল্লা। কিন্তু বটম লাইনটা কি? আপনি ভাবুন যে 2023 সালে এই যে মানুষটা আজকে সকালে চা খেতে গিয়ে চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন, মারা গেলেন, তৃণমূলের সেই নেতা এই অশোক সাউয়ের ওপর কিন্তু 4-5 জন দুষ্কৃতী 2023-এর 19শে জানুয়ারি হামলা করেছিল। আমি এই জন্য বললাম ওই প্রতিবেদনে একেবারে দেখে শিউরে উঠলাম যে সেই মানুষটা ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিয়েছিলেন, আর আজকে ওই নিথর দেহ, ওই প্রাণহীন দেহ পড়ে আছে, যিনি জানতেনও না তার ভবিষ্যতে আজকে এই বুধবার এই 13 তারিখ কি অপেক্ষা করছে। আমি দ্রুত একবার ঠিক কি বলেছিলেন ওই হামলার পরে অশোক সাহু এবং কি অসহায়ভাবে আজকে তাকে এই জন্য, এই হিংসার জন্য, এই প্রকাশ্য দুষ্কৃতি রাজের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, আরেকবার পাশাপাশি দেখে নেব।
वो लोग फर्स्ट बम मारा, ठीक है, उसके बाद से फायरिंग किया, फायरिंग जब किया माथा के ऊपर तो हम बैठ गए, उसके बाद पीठ में किया तो पीठ में लग के तब हम थाना की तरफ दौड़ के भाग के चले गए। हमको जेल से एक रिकॉर्डिंग मिला, एक लड़का को लोग फोन किया था, वो जेल से हमको रिकॉर्डिंग मिला है। वो लोग मारने का प्लानिंग बहुत दिन से कर रहा। যিনি বলছেন পাশে তার প্রাণহীন দেহ পড়ে আছে, আমি বলছি দেখাতেও খারাপ লাগে। এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন একসঙ্গে এটা দেখাবে যে বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ যেরাম আছে, যেটাকে আবার ইলেকশন কমিশন নস্যাৎ করে দিচ্ছেন, মিথ্যে অভিযোগ বলছেন, পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে অত্যন্ত অন্যায়ভাবে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি দুটোই দেখাবো, পাশাপাশি এই প্রশ্নও তুলব যে এই 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অলিক কুনাট্য রঙ্গটা আমার আপনার করের টাকায় কি খুব প্রয়োজন ছিল? ভোট আসে ভোট যায়, কিন্তু অশান্তির গ্রহ যেন কিছুতেই কাটে না। বুধবারও যার ব্যতিক্রম হলো না রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। ভেঙে চুরমার হলো গাড়ির কাজ। প্রিসাইডিং অফিসারকে হুমকি থেকে এজেন্টকে মারধর, কোনো অভিযোগে উঠতে বাকি রইল না। যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো তার মধ্যে আগেরবার 5টি তৃণমূলের হাতে ছিল, একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে। উপনির্বাচন ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আলিপুরদুয়ারের মাদারিহাট। ভোট শুরুর পর আলিপুরদুয়ারের মুজনাই চা বাগান এলাকায় যান মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। সেখানে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। গাড়ি আটকে চলে বিক্ষোভ, পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পুলিশের সামনে মারধরের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। মুজরাই এলাকার 60 নম্বর বুথে গিয়ে পুলিশের সামনে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। উপনির্বাচনে সরগরম ছিল উত্তর 24 পরগনার হাড়োয়াও। আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দলীয় আইএসএফ এজেন্টকে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়। নৈহাটিতে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেন খোদ বিজেপি প্রার্থী। ভোট পর্যন্ত ডেকে নিয়ে যাব, আপনাকে বলে দিয়ে গেলাম, বাড়াবাড়ি কম করে বেশি ভেঙে চুরে দিয়ে যাব। ভোট চলাকালীন মেদিনীপুর কেন্দ্রের শালবনির সাতপাতিতে আক্রান্ত হন এক বিজেপি নেতা। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একটার পর একটা জায়গায় বিজেপি কর্মীদের মেরে বুথ থেকে তোলা হলো। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, নির্বাচনটা হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার ভার্সেস বিজেপি। কোনো অশান্তি নেই, অশান্তি হলো ব্রেনে, কোনো অশান্তি নেই। আরাম করে মানুষ যাচ্ছে, ভোট দিচ্ছে, ভিড়ই নেই তো অশান্তি করবে কোথায়? আসছে মানুষ, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে রিপোর্ট জমা পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাহুল লোহার। তিনি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হননি। উপনির্বাচনের ফল ঘোষণা 23শে নভেম্বর। রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে এত কথা হচ্ছে, প্রিভেনশন যদি সত্যি সত্যি অপরাধ প্রিভেন্ট করা যেত 2023-এ 19শে জানুয়ারির পর, তাহলে এই সহনাগরিককে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তাকে আমাদের হারাতে হতো না। দেখো সুমন্ত, একটা কি এখানেও আবার ওই প্রশ্নটা চলে আসছে যে তুমি এক পক্ষকে গ্রেপ্তার করছো আর এক পক্ষকে গ্রেপ্তার করছো না, এইটাও তো হচ্ছে ইলেকশন কমিশনের পারভিউতে। কেননা পুলিশ কাকে প্রিভেন্টিভ ডিটেনশন করবে এবং কাকে করবে না, আমি বিরোধী দল হিসেবে যদি দেখি যে আমার তালিকা দেওয়া ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে তো আমি ইলেকশন কমিশনের ইন্টারভেনশন চাইবো। তাহলেই বা ইলেকশন কমিশনের ক্ষেত্রে কী করছে। এবং দেখো, আমি এই যে গ্রেপ্তার করা না করা, প্রিভেনশন কখন হয়? গ্রেপ্তার হওয়ার ফলে যখন অপরাধীদের মনে ভয় তৈরি হয়। এক্ষেত্রে আমরা কি দেখলাম, তারা কদিন আগে জয়ন্ত সিং, ওই বেলঘরিয়ার জাস্ট একটু আগেকার জায়গা, সে
গ্রেপ্তার হয়েছে এর আগে একাধিকবার, পরের নির্বাচনে দেখা যাবে এবং খালি তাই নয়, একাধিকবার গ্রেপ্তার হয়েছে। বেল পেয়ে যখন জেল থেকে বেরিয়ে আসে, মঞ্চে উঠে সৌগত রায় আর মদন মিত্র জন্মদিন পালন করে মঞ্চে উঠে তৃণমূলের দলীয় কর্মসূচিতে। এমত অবস্থায় ও তো বেল পেয়ে বেরোনোটা তার ক্রেডেনশিয়াল, তার তো ক্রেডেনশিয়ালে যোগ হচ্ছে। প্রিভেন্টিভ অ্যারেস্ট অ্যাজ ফার অ্যাজ ওয়ারেন্ট ইজ কনসার্ন, এই যে লোকের বাড়িতে যাকে গৃহবন্দী করে রেখেছিল, সেটা 2022-এর নভেম্বর মাসে তার নামে একটা মামলা হয়েছিল। সেটা চার্জশিট হয়ে অ্যাবসকন্ডার দেখিয়ে চার্জশিট দিয়ে একটি ওয়ারেন্ট নিয়ে রেখেছে। আর সেটা যেহেতু সেই লোকটা ভোট করায় বিরোধী পক্ষের ওই নেতা ওখানকার, এবার ওকে বেরোতে দেওয়া যাবে না। ওই ওয়ারেন্টটা দিয়ে সাপের ছোবল দেখাচ্ছে, সারা রাত সারাদিন যদি আটকে রাখতে পারে তাহলে সেটাই হচ্ছে ওয়ারেন্ট আছে, ডিউক জেনুইনলি গেছে তার বাড়িতে, সেটা না করে পারবে না, সুতরাং সেটা গেছে। কিন্তু ওইটাই হচ্ছে টেকনোলজি, শেষ দিনটা করবে অন দি নাইট অফ 13 and 14। বেশ, এইখানে একটা অপরাধের কথা হচ্ছে, আর একটা দুর্নীতি এবং অপরাধ কালকে জানিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। কালই বলেছিলাম যে ভেতরের কেউ যুক্ত না থাকলে এ জিনিস হতে পারে না। তার কারণ ট্যাব, এবং এই ট্যাব যেখানে 16 লক্ষ ছেলেমেয়ের পাওয়ার কথা, এর আগে তারা পেয়েছেন। প্রায় 500 কোটি বরাদ্দ হয়েছিল, অতিরিক্ত বরাদ্দ বাজেটের বাইরে, এবং মুখ্যমন্ত্রী 2020 সালে এটা প্রথম ঘোষণা করেন। তারপর থেকে যে প্রকল্প চলছিল সেখানে মস্ত দুর্নীতি এই পর্যায়ে গেছে যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার অবধি পাল্টে দেওয়া হয়েছে। গতকাল পরিষ্কার ভাষায় বলেছিলাম, ভেতরের ইনপুট ছাড়া, একেবারে স্পেসিফিক ইনপুট ছাড়া এই জিনিস, এই কোনো জামতারা গ্যাং ওই ওটিপি দিয়ে যারা জালিয়াতি চালায় তাদের পক্ষে সম্ভব নয়। আজকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেফতার করলো চুক্তিভিত্তিক একজন কম্পিউটার শিক্ষককে, এবং তারা মনে করছে তাদের আশঙ্কা আরও অনেকে যুক্ত থাকতে পারে। আমি প্রথমে গতকাল কি বলেছিলাম সেটা দেখাবো। এখনও পর্যন্ত পুলিশ যা গ্রেফতার যা করেছে সেখান থেকে উঠে আসছে যে প্রতারকরা সরকারি পোর্টালে ঢুকে, ঠিক যেখানে সন্দীপ যেটা বিস্তারিত ব্যাখ্যা করছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা পাল্টে দিয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি মাইক্রো লেভেলে গিয়ে স্কুলের কম্পিউটারে ঢুকে সেখানকার পাসওয়ার্ড, অপেক্ষাকৃত দুর্বল পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ডহীনতাকে ব্যবহার করেছে তা নয়, একেবারে পোর্টালে ঢুকে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ মানে সেন্ট্রালাইজ সিস্টেমে, নার্ভাস সিস্টেমের, খুব সহজভাবে বললে সেই কেন্দ্রবিন্দুতে নিউক্লিয়াসে আঘাত এনেছে হ্যাকাররা। স্পেসিফিক ইনপুট ছাড়া এইভাবে স্কুল ধরে ধরে ছাত্রছাত্রী ধরে ইম্পসিবল। আমি বলছি এটা জামতারা গ্যাংয়ের সঙ্গে এটার তফাৎ যে একেবারে স্পেসিফিক ইনপুট না থাকলে এইভাবে স্কুল যাবে না। আজকে পুলিশ একেবারে তাই বলছে যে স্কুলের ইউজার আইডি, পাসওয়ার্ড সেগুলো জোগাড় এবং হ্যাক করেছে রকি শেখ, অর্থাৎ এই কম্পিউটার শিক্ষক। এর পেছনে আরও অনেকে ভেতরের লোক, কোট আনকোট ভেতরের লোক থাকার সম্ভাবনা আছে। দেখুন, ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতে সরকারি প্রকল্পের সূচনা হয়েছিল, কিন্তু বহু ক্ষেত্রে ট্যাব কিনতে সরকারের দেওয়া সেই 10,000 টাকাই হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। এক অ্যাকাউন্টে পড়ার কথা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। ক্রমেই লম্বা হচ্ছে অভিযোগের তালিকা। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতা ছড়াচ্ছে জালিয়াতির কারবার। আর এই অভিযোগ সামনে আসার পর থেকেই বারবার প্রশ্ন উঠছিল, সর্ষের মধ্যে ভূত নেই তো? ভিতর থেকে কেউ জালিয়াতের তথ্য সরবরাহ করছে না তো? এই আবহেই এবার ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন চুক্তিভিত্তিক এক কম্পিউটার শিক্ষক। বুধবার বৈষ্ণবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার 27টি স্কুলের 85 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় বুধবার মালদার বৈষ্ণবনগর থেকে 5 জনকে গ্রেফতার করা হয়। এরা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক। এদের মধ্যে ধৃত রকি শেখ ভগবানপুর কেবিএস হাই স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। বিদ্যালয়ের ভেতরে বসেই কি প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল? রকি শেখ গ্রেপ্তার অন্তত সেই ইঙ্গিতই করছে। এই মুহূর্তে আমরা রয়েছি বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ে, যেখানে বসে কম্পিউটার শেখাতেন রকি শেখ। এই সেই ল্যাপটপ, যে ল্যাপটপের মাধ্যমে তিনি তার কাজকর্ম করতেন। এই যে শিক্ষক, তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করে সেটা পাচার করে দেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের দাবি, কম্পিউটার শিক্ষক হয় বিভিন্ন স্কুলের ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করেছিলেন রকি শেখ। 2021 সালে এই বিদ্যালয়ে কন্টেক্সচুয়াল কম্পিউটার এডুকেটর বা কম্পিউটার শিক্ষক হিসেবে জয়েন করেন। তিনি এই স্কুলে
পঞ্চম হইতে দশম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের ক্লাস নিতেন, পড়াতেন আর কি। আপনার স্কুলে তো কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারও ব্যবহারও করতো? হ্যাঁ করতো, ওখানে আমার স্টাফ কমন ওখানে আছে, এখানেও আছে। আমি এখানে ডাকতাম মাঝে মধ্যে, কোনো কাজ হলে পারে, হয়তো কিছু একটা মেল পাঠাবো ইত্যাদি রাখতাম, আর বাকি ওখানেই কাজ করতে। বাংলার ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই ভিন রাজ্যের যোগ মিলেছে। এ রাজ্যের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জমা পড়েছে বিহারের কিষানগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। আবার কখনো পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে। মালদায় ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এখানকার পড়ুয়ার টাকা গেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি ব্যাংকের অ্যাকাউন্টে। এর আগে মুর্শিদাবাদের সালারের একটি স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা বিহারের কিষানগঞ্জে এসবিআই এর অ্যাকাউন্টে জমা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর মেলে। তবে কি ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে আন্তঃরাজ্য প্রতারণা চক্র? খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করেছে মালদা জেলা পুলিশ। জেলার পাশাপাশি কলকাতাতেও ট্যাব জালিয়াতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কলকাতার প্রায় 500 পড়ুয়ার ট্যাবের টাকার ট্রানজাকশন ফেল হয়েছে। সরকারের এটা তদন্ত করা উচিত বলে মনে করি, কারণ রাজধানী শহর কলকাতা, সেই কলকাতার স্কুলের প্রায় 500 জনের টাকা না পাওয়াটা এটা কিন্তু একটা মানে ব্যতিক্রমী ঘটনা বা অবাক করা ঘটনা। আমরা চাইব যে সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিক। কলকাতার ট্যাব জালিয়াতির ঘটনায় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বেহালার সরসুনা থানায় 31টি, কসবা থানায় 10টি অভিযোগ জমা পড়েছে, বেনিয়াপুকুর থানায় 5টি, মানিকতলা ও ওয়াটগঞ্জে 2টি করে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কমিশনের ভিত্তিতে ভাড়া দেওয়া হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট। ট্যাব কেনার 10,000 টাকা ঢুকলে কমিশন দেওয়া হবে 300 টাকা। অন্যদিকে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে শিক্ষা সচিবকে চিঠি লিখেছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। সমস্ত তথ্য যেখানে আপলোড করে আছে তার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের তথা শিক্ষা দপ্তরের ছিল। তারা সেই কাজ অবহেলা করে প্রধান শিক্ষকদের চোর প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সমস্ত যে সকল হ্যাকার এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে তদন্ত করে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। সরসুনা থানার অভিযোগের ভিত্তিতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। শুভময়দা, একটা জিনিস পরিষ্কার যে মাসের পর মাস পরিকল্পনা করে এই জিনিস হয়েছে, নয়তো এইভাবে স্কুলগুলো ডেটাবেস চলে যেত না। আর এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব ভূমিকা কতটুকু, কেন তাদের ভিক্টিমাইজ করা হচ্ছে? দেখুন শুনবাবু, এখন যে ঘটনাটা ঘটলো আমরা তো জানতে পারলাম বিষয়টা, এবং সংবাদ মাধ্যম আপনারা এগিয়ে এলেন। এখন কিন্তু অনেক মানুষ এটা জানাবে এবং আমার মনে হয় এরকম ঘটনা সম্পর্কে আমরা আরও অনেকটা জানবো। একটা বিষয় দেখুন, এই যে ট্যাব দেওয়ার ব্যাপারটা, সেই ট্যাব দেওয়ার ব্যাপারটা তো ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে হয়েছে। আপনি দেখুন হাসপাতালের কোথায় কি বেড ফাঁকা আছে, এখনও কিন্তু সেন্ট্রালাইজড একটা সিস্টেম করা যায়নি। অর্থাৎ গভর্নমেন্ট কোন দিকে প্রায়োরিটিটা কিভাবে দিচ্ছে খুব পরিষ্কার নয়। এই জায়গাটাতেই মূল প্রশ্ন হলো যে আরেকটা জায়গা ধরতে হবে, সেটা হচ্ছে সিভিক কম্পিউটার শিক্ষক। এবং সিভিক কম্পিউটার শিক্ষক কী করলেন, চন্দ্রবিন্দু ট্যাব করে দিলেন। এই প্রথম জানলাম ট্যাব লেট, অর্থাৎ ট্যাবগুলো ছাত্রদের কাছে না পৌঁছে লেট হয়ে গেল। মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে, তরুণের স্বপ্ন, নামটা দেখুন, সুভাষচন্দ্র বসুর থেকে তরুণের স্বপ্ন একদম ভ্যানিশ পশ্চিমবঙ্গে। সব যে দুঃখের জায়গাটা, তৃণমূল কংগ্রেস তো দল হিসেবে একটা সোশ্যাল ডেমোক্রেট দল, ভারতবর্ষে তারা একটা প্রতিবাদের রাজনীতি তৈরি করবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা করাই যাচ্ছে না। যে আলোচনাই করতে যাওয়া হচ্ছে সেই আলোচনায় দুর্নীতি, ভোট লুট, এই গোটা জায়গাটার মধ্যে দলটা সীমাবদ্ধ থাকছে। দলটার ভাবা উচিত যে তারা ঠিক কোন পথে এগোবে, যাতে আমরা অন্য আলোচনা করতে পারি। দেখুন 16 লক্ষর কাছাকাছি ছাত্রছাত্রী, এই 10,000 টাকা তারা সরকারের তরফ থেকে 8,500 স্কুল বন্ধ। আচ্ছা, তারপরে সেখানে তারা ট্যাব কিনবেন না স্মার্টফোন কিনবেন সেটা একান্তই তাদের ব্যাপার। ট্যাব বলা হচ্ছে বটে, তবে ট্যাব হাতে ধরে দেওয়া হচ্ছে না, টাকাটা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টে। এক্ষেত্রে জামতারা গ্যাং বা ইত্যাদি প্রসঙ্গ উঠে আসছিল। আমরা এখানে দেখেছি যে কিষানগঞ্জের অ্যাকাউন্ট বা জামশেদপুরের ব্যাংক অ্যাকাউন্টের কথা উঠে আসছে। আন্তঃজাল যে জালিয়াতি চক্র, সেটা জামতারাটা একটা ফিগারেটিভ জায়গায় চলে গেছে, একটা সিম্বলিক হয়ে গেছে। এটা এমন না শুধু জামতারাতে হয়, বহু জায়গা থেকে হয়। জামতারা বা আমতারা কেউ করতে পারতো না যদি না এই স্পেসিফিক ইনপুটগুলো হতো। একটু লক্ষ্য করে দেখবেন, আমি একদম সহমত। আমি আপনাকে বলছি, যখন ভারতবর্ষের 82 কোটি মানুষের আধার কার্ডের ডেটা লিক হয়, সেটা ইউআইডিআই লোক ছাড়া আমি আপনার কনসার্নের সঙ্গে একদম এই রকমই অনুষ্ঠান করেছিলাম। সাইবার ক্রাইমের ক্ষেত্রে না শুধু রাজ্য স্পেসিফিক,
ডিজিটাল ইন্ডিয়া বলে যেটা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ওপর খাড়া ঝুলছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ভ্যানিশ হয়ে গেল কিনা আপনিও জানেন না, কিন্তু পাশাপাশি দুটো এক হচ্ছে যে ওই জন্যই আধার লিঙ্ক করতে হয় এবং ওটিপির মাধ্যমে করতে হয়, তার কারণ আধারের তথ্য কিছু চুরি হতে পারে। কিন্তু এখন রাজ্য সরকারকেও মানতে বাধ্য হচ্ছে যে আধার লিঙ্ক থাকলে এত সহজে এই ছেলেমেয়েগুলোর অ্যাকাউন্টে ট্যাবের টাকাটা চুরি হয়ে যেত না। আর এখান থেকে আমি আবার আমার প্রথম প্রশ্নে, যেটা প্রথম যেদিন ট্যাবের সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল সেই দিন বলেছিলাম যে ট্যাব যদি দিতে চাই বা স্মার্টফোন দিতে চাই সেই আকারেই দিলে তাহলে অন্তত মিসইউজের প্রবণতা কমে। তার কারণ প্রত্যেকটা সমীক্ষা দেখাচ্ছে এই যে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকছে তার মধ্যে মেজরিটি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ট্যাব কেনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। সুতরাং এটাও সরকারের কোথাও ভেবে নেওয়া উচিত। ধরুন জাস্ট একটা লাইন, সেটা যদি 10,000 টাকার মধ্যে সরকারের ট্যাব বা ফোন কিনে দিল, হতেই পারে কোনো বা ছাত্র বা ছাত্রী তার থেকে হয়তো 2,000 5,000 এক্সট্রা টাকা দিয়ে আরো বেটার আপডেট ভার্সন কিনতে চান, তিনি হয়তো তাতে অখুশি হবেন, এটাও তো হতে পারে। এখানে সরকার সরাসরি টাকাটা অ্যাকাউন্টে দিচ্ছে, তার চয়েস অনুযায়ী আমাদের রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি, নগদ টাকা যদি কোনো অ্যাকাউন্টে পড়ে সেখানে ছাত্রছাত্রীরা আপগ্রেডেশনের জন্য তাকে ক্যাশ টাকা দেওয়ার অন্তত তাকে এনশিওর করা উচিত, তার পরিবার ঠিক করবে। যেখানে ভারতবর্ষ এবং শুধু রাজ্য ভেবো না অনির্বাণ, ভারতবর্ষের মতো দেশে যেখানে স্কুল ছুটে ড্রপ আউটের সংখ্যা এত বেশি, যেখানে ছেলে মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য দুপুরে মিড ডে মিল দিতে হয়, সেখানে আমি 10,000 টাকা দিচ্ছি একটা অভাবী পরিবারকে ট্যাব কেনার জন্য, তার ইউটিলাইজেশন যে ঠিক হচ্ছে না, একাধিক সমস্যা আছে তার আসে যাকে, কিন্তু সেটা বড়, কিন্তু 10,000 টাকা তো তার অ্যাকাউন্টেই থাকছে না। এখন তো প্রশ্নটা আরো বড়। এই হ্যাক হওয়ার গল্পটা শুনে আমি গল্পই বলছি, আমার আরেকটা গল্প মনে পড়ে গেল। কি গল্প? 2016 প্রাইমারি রিক্রুটমেন্ট, প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা ছিল, রাজমহলে কেউ চোখে দেখেনি। হাইকোর্ট যখন জিজ্ঞেস করেছিল, প্যানেলটা তো ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, তারপর গেল কোথায়? প্রাইমারি বোর্ড এসে বলেছিল আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে গেছিলো, আমরা একটা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনটার কি হলো? সেই কমপ্লেনের রেজাল্ট কি? বিধাননগর নর্থ তার কি তদন্ত করলো? তার রেজাল্ট এখনো আসেনি। দেখো, বাংলার শিক্ষা পোর্টাল, একটা কন্ট্রাকচুয়াল টিচার, তারা যাকে সিভিক টিচার বললো, তাকে বেসিক্যালি বলি দেওয়া হলো। এই জামতারা গ্যাং নয় সুমন, এটা পিসি ভাইপো গ্যাং, এটা কালীঘাট গ্যাং, এটা সিস্টেমেটিক দুর্নীতির অংশ। তৃণমূল সব ক্ষেত্রে দুর্নীতি করে, এটাও তারই একটা অংশ। আমি তরুণের সাথে একদম একমত হয়ে একটা কথা বলছি। কয়েক মাস আগের কথা, লোকসভা ভোটের আগে বহু লোকের যখন আধার নাম্বার বাতিল হয়ে যাওয়া চিঠি আসছিল, তখন এই বিজেপির সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীও বলেছিল যে আমরা দেখবো হ্যাক করা হয়েছে আধারের ওয়েবসাইট, পোর্টাল ইত্যাদি। সেই তদন্তেই বা কি হলো এবং কেন এতগুলো লোকের আধার বাতিল হলো তাও এখন অব্দি আমরা জানলাম না। আমি দুটো কথা এখানে বলি সুমনদা। প্রথম কথা হচ্ছে, এই এখন অব্দি সরকার যা বলেছে ওইটাকে যদি ঠিক বলে ধরেও নি, তাহলে আজকে এই প্রশ্ন উঠবেও আরজি করার পরে আবার আরো জোরালোভাবে চুক্তিভিত্তিক কর্মীদের ওপর যাবতীয় সরকারের ভান্ডার খুলে দেওয়ার এই প্রশ্নটা। একদিকে কিছু মানুষকে আমি 10,000 টাকা 12,000 টাকা মাইনে দিয়ে তাদেরকে কাজ করাবো, যার মাইনে হওয়ার কথা 50,000 টাকা 60,000 টাকা, তাকে আমি চুক্তিভিত্তিক শ্রমিকের নাম করে কাজ করাবো, তার কাজের কোনো স্থিতাবস্থা নেই, কোনো পার্মানেন্ট হবে না ইত্যাদি। অপরদিকে তার কাছে আমি সরকারের যাবতীয় দরজার চাবি দিয়ে দেবো। এমতাবস্থায় আমি এই ধরনের অপরাধ প্রবণতাকে বাড়তে সাহায্য করছি না, এক। দ্বিতীয় কথা সুমনদা, তুমি যে কথাগুলো বললে শেষে ইউটিলাইজেশন নিয়ে, আমি তোমার সাথে অক্ষরে অক্ষরে একমত হয়ে অত্যন্ত আক্ষেপের সঙ্গে কথা বলছি। এক হচ্ছে, আমাদের তো ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্যে কোনো কিছু নেই। ক্লাবকেও যে টাকা দেওয়া হয়, কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট নেওয়া হয়? ওই টাকা দিয়ে কোনো ক্লাব একটা জিম বানাচ্ছে, কোনো সামাজিক কাজ করছে, নাকি বাংলা মদ খাচ্ছে, তার তো কোনো সার্টিফিকেট চাওয়া হয় না সরকারের থেকে। এবং ইলেকট্রনিক্স দোকানে একটা রসিদ নিয়ে গিয়ে আমি এই টাকাটা অ্যাভেল করছি, কজনের হাতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, এটাও বলতে হবে আমাদেরকে যে এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেননি। মোদি যখন এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার শুরু করেছিলেন, আমরা বামপন্থীরা যখন বিরোধিতা করেছিলাম, আমাদেরকে এই ব্যঙ্গ শুনতে হয়েছিল যে আমরা পিছিয়ে পড়া অর্থনীতির যুগে পড়ে আছি বলে আজকে এটার বিরোধিতা করছি। আজকে তুমি যে কথাগুলো বললে একদম সঠিক কথা, এই কথাগুলোই 2014 সাল থেকে আমরা বামপন্থীরা বলে আসছি। কিন্তু আমি এখানে বলবো যে নিঃসন্দেহে উদ্যোগটা সাধু, কিন্তু সেই উদ্যোগ এক হচ্ছে কি ফর্মে আমি দিচ্ছি এবং দুই হচ্ছে আদৌ দিতে পাচ্ছি কিনা, কারণ ওই গরিব পরিবারটার হাত থেকে বেরিয়ে গেছে। এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসবো, যেটা নিঃসন্দেহে বৃহত্তর দুর্নীতির সঙ্গে যুক্ত। এই অনুষ্ঠানেই আমরা ব্রেক করেছিলাম যে আরামবাগ হাসপাতালে একটা সিসিটিভি ইউনিট 3.5 লক্ষ টাকায় কেনা হয়েছিল। ভাবতে পারেন, আপনি সবাই বোধহয় সিসিটিভি আজকাল বাড়িতে রাখি বা আবাসনে রাখি। ঝাড়গ্রাম হাসপাতাল
1,65,000 টাকায় একটা সিসিটিভি ইউনিট। এই দাম যখন আপনাকে হতবাক করে দিচ্ছে, তখন বিস্ময়করভাবে আমাদের হাতে একাধিক একেবারে সরকারি নথি এসছে, যা বলছে SSKM হাসপাতালে তার থেকে একটু কম, 3.5 থেকে অনেকটা কম, 60,000 টাকায় সিসিটিভি কেনা হয়েছে সম্প্রতি, এবং ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে 12,000 টাকায় একটা সিসিটিভি ইউনিট কেনা হয়েছে, যেটা অত্যন্ত ন্যায্য দাম বলে কেউ বলবেন। 5 লক্ষ টাকা তাদের দেয়া হয়েছিল 40টা সিসিটিভি কেনার জন্য। প্রশ্ন উঠবে যে তাহলে জেলায় আরামবাগ হাসপাতাল বা ঝাড়গ্রাম হাসপাতালে তাহলে অনেক বেশি দাম, 3.5 লক্ষ টাকা আরামবাগে লাগে, আর কলকাতায় 12,500 টাকা হয়ে যায়, যেটা আমাদের সবার অভিজ্ঞতার সঙ্গে মেলে। কেউ বলবেন মুদ্রাস্ফীতি, কেউ বলবেন না, আসল কারণটা হচ্ছে পকেট স্ফীতি। কি ঠিক বলছি? আমি আপনাকে বলছি যে দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন কে কোথার থেকে কিভাবে মানে ট্যাক্স পেয়ারের টাকা ঝাড়ছে সেটা কিন্তু হদিশ পাবেন না। কারণ আপনার নীতি নৈতিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান জোরালো থাকা দরকার। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার যে নেতৃত্ব আছে বা তাদের যে মন্ত্রীরা আছে, দুর্নীতির বিরুদ্ধে কখনোই মানতে চায় না। সবসময় বিজেপি নাম, কখনো CPM-এর নাম করে অতীত বর্তমান ইত্যাদি দিয়ে ভুলিয়ে দেয়। আমি জাস্ট একটা লাইন একটু বলতে চাই, এই যে আপনি ট্যাব দুর্নীতিটার কথা বললেন না, এটার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক সামাজিক ক্ষেত্রে। এই যে ছাত্ররা তারা কিন্তু স্কুল লেভেলে আছে, তাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে গেল যে একটা দুর্নীতির শিকার তারা হলো, এবং তারা শিক্ষা দুর্নীতিটা এমন একটা পর্যায়ে যে তারা যে মার্কশিটটা ব্যবহার করে সেখানেও এমন একজন লোকের সই আছে যে এখনো জেলবন্দি। ফলে প্রতি মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক দুর্নীতি, তার একটা সামাজিক ইম্প্যাক্ট নিয়ে কিন্তু এটা বেরোবে। সামাজিক ইম্প্যাক্টের কথা হচ্ছে সিসিটিভির প্রতিবেদনটা আপনাদের জন্য এই মুহূর্তে রাখবো। হাসপাতালে নিরাপত্তার অভাব নিয়ে এতদিন বিতর্ক চলছিল। আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এখন নিরাপত্তার অঙ্গ হিসেবে সিসি ক্যামেরা বসানো নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। সিসি ক্যামেরা বসাতেও কি দুর্নীতি হয়েছে? কাটমানি খেতেই কি আসল দামের তুলনায় বহুগুণ বেশি দামে কেনা হয়েছে সিসি ক্যামেরা? তাই এক হাসপাতালে সিসি ক্যামেরার এক রকম দাম। বিরোধীদের অভিযোগ অনুযায়ী কোথাও দেখা যাচ্ছে একটা সিসি ক্যামেরা কিনতে খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা, কোথাও আবার 3.5 লক্ষ টাকা, অথচ সরকারি নথি বলছে অন্য সরকারি হাসপাতালে সেই সিসি ক্যামেরা বসাতেই খরচ পড়ছে মাত্র 12,500 টাকা করে। সোমবার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে লেখা স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনারের চিঠি সামনে এনে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে 50টি সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে 1,75,98,739 টাকা। তার মানে সিসি ক্যামেরার প্রতি খরচ 3,51,974 টাকা। আবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজে প্রতিটি ক্যামেরা বাবদ খরচ হয়েছে 1,65,400 টাকা। কিন্তু আরজিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন প্রতিটা মেডিকেল কলেজে সিসি ক্যামেরা বসানোর জন্য 5 লক্ষ টাকা করে বরাদ্দ করেছিল রাজ্য সরকার। আর সেই টাকাতেই 40টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। অর্থাৎ একটি ক্যামেরার জন্য খরচ হচ্ছে মাত্র 12,500 টাকা। রাজ্য সরকারের দেওয়া 5 লক্ষ টাকায় কলকাতা মেডিকেল কলেজেও 40টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ এক্ষেত্রেও একটি সিসি ক্যামেরা বসাতে খরচ পড়েছে সেই 12,500 টাকা। প্রথমে যে সরকার 5 লাখ টাকা আমাদের দিয়েছিল সিসিটিভি বসানোর জন্য, সেটা তো সরকারি টাকা, ফলে সরকারি নিয়মে খরচা হয়েছে, তার টেন্ডার হয়েছে এবং সেটা লাগানোর কাজ চলছে। এই লটে 5 লাখ টাকাটায় যা L1 এসছে তাতে আশা করা যাচ্ছে অ্যারাউন্ড 40টা সিসিটিভি আমরা ওই টাকায় ভালো কোয়ালিটির লাগিয়ে সেট করে নিতে পারবো। কলকাতা মেডিকেল কলেজ কিংবা ন্যাশনাল মেডিকেলে একটি সিসি ক্যামেরার জন্য যদি 12,500 টাকা খরচ হয়, তাহলে অন্য হাসপাতালে 1.5 থেকে 3.5 লক্ষ টাকারও বেশি খরচ হয় কি করে? এই প্রশ্নই তুলছেন বিরোধীরা। ওয়েবেলের করা টেন্ডারে আরামবাগ মেডিকেল কলেজে একটা সিসিটিভি 50টা সিসিটিভি 1,75,00,000 টাকায় কেনা হচ্ছে, মানে একটার দাম 3.5 লক্ষ টাকা পড়ছে। একইভাবে 1,65,000 টাকা করে ঝাড়গ্রামের জন্য একটা সিসিটিভির দাম 1,65,000 টাকা পড়েছে। 3,165টি এইভাবে ক্যামেরা এত দামে কেনা হয়েছে। এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি বলে দেখানোর চেষ্টা হলো, আর মূল দুর্নীতি তথ্য প্রযুক্তি দপ্তরে। স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত কোথায় কোনটা লাগবে, কিভাবে লাগবে, এটা দেবে কি আর এক জায়গায় দেবে, তো সেগুলো কোথাও কোনো
অনিয়ম হয়েছে বা কোনো দুর্নীতি হয়েছে তার মিনিমাম প্রমাণ তিনি দিতে পারেননি, শুধু কয়েকটা হাওয়ায় এসব গগনে গগনে অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, এই অভিযোগের কি তদন্ত করবে রাজ্য সরকার? সন্দীপ সরকার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। জীবনানন্দ লিখেছিলেন, আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, তবে ইদানিং ময়দানের ঘাসেও যেভাবে সরাসরি ভোট রাজনীতির রং লেগেছে তেমনটা নিশ্চয়ই জীবনানন্দ দেখেননি। উপনির্বাচনের ঠিক আগে নৈহাটি তৃণমূল প্রার্থীর হয়ে 3 প্রধানের কর্তারা গলা ফাটালেন, বিতর্কে ঝড় উঠল। ফুটবলে রাজনীতির রং লাগার প্রতিবাদে গতকালই গোষ্ঠপালের মূর্তির সামনে সমবেত প্রতিবাদ জানালেন মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মোহামেডান সমর্থকেরা। দেখুন, রাজনীতির জায়গায় থাক, মাঠে রাজনীতি ঢুকিয়ে বাংলার ফুটবলকে আর কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। হ্যালো, এদিকে হ্যালো। Yes. Hey, not just a lot better at it. Be a lot better at it. Kiss দেবেন না প্লিজ।